মাঝরাতে মিষ্টি আপুর সাথে ভয়ঙ্কর অন্যায় করার সিদ্ধান্ত নিলাম। চুমু খাওয়ার থেকেও ভয়ঙ্কর কাজটা আজ রাতেই করব। চিন্তা ভাবনার এই পর্যায়ে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম মিষ্টি আপু কল করেছে। মিষ্টি আপু বলছি কারণ মিষ্টি আমার এক ব্যাচ সিনিয়র। রিসিভ করতেই ফোনের উপাস থেকে রাগী হুঙ্কার ভেসে এলো। এ পিচ্চির বাচ্চা, কই তুই? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর একটা মেয়ের মুখে এরূপ কথা শুনে আমার কিঞ্চিত মন খারাপ হলো। মৃদু স্বরে বললাম, আমি পিচ্ছি না, কলেজে পড়ি। আরো কঠিন স্বরে জবাব এলো। সারা দিন ধরে ফোন করছি, ফোন বন্ধ কেন? সমস্যা কি তোর? আমার মনে মনে ভীষণ রাগ হতে লাগলো। এই মেয়েটা কি সত্যি বুঝে না আমার সমস্যা কি? সব কথা কি বলে বুঝাতে হবে? রাগ সামলে বললাম, চার্জ ছিল না। আজ আমায় দেখতে আসবে এটা তুই জানতিস না? তোকে কাল কতবার করে বললাম আসার জন্য, আসলি না তো। তার উপর ফোনটাও সারাদিন বন্ধ করে রেখেছিস। তোর হাতে আর 15 মিনিট সময় আছে, এর মধ্যে তোকে আমার সামনে দেখতে চাই আমি। এতটুকু বলেই মিষ্টি আপু ফোন কেটে দিল। আমি মাঝ রাস্তায় মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। সৃষ্টিকর্তা এই মেয়েটাকে রূপ আর রাগ দুটোই একসাথে উপর করে ঢেলে দিয়েছেন। 15 মিনিটের মধ্যে ওর সামনে না গেলে আমার কপালে যে ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে সেটা বেশ বুঝতে পারছি। পরিস্থিতি আগের মতো হলে এতক্ষণে আমি দৌড় লাগাতাম, কিন্তু আজ তেমনটা করলাম না। পরিস্থিতি আগের মতো নেই, কারণ মিষ্টি আপুকে আজ ছেলেপক্ষ দেখতে এসেছে। ছেলেটা মিষ্টি আপুর কলেজের লেকচারার। যত সম্ভব বিয়ে এতক্ষণে ঠিক হয়ে গেছে, কারণ মিষ্টি আপুর সাথে ওই লেকচারারের আগে থেকেই পরিচয় আছে। প্রেমের পরিচয় বলা যায়। অথচ তার পিছে ঘুরঘুর করে ঘুরতে থাকা আমি যে তাকে মন দিয়ে বসে আছি সে বিষয়ে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আর ঠিক এই কারণেই ঠিক করেছি মিষ্টি আপুর সাথে আজ রাতে ভয়ঙ্কর একটা অন্যায় করব, যেটা করলে মিষ্টি আপু একান্তই আমার হয়ে থাকবে। যদিও পরিবারের সবাই জানতে পারলে কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে, তবে এতে ক্ষতি নেই। ভালোবাসায় কেলেঙ্কারি থাকাটা দোষের কিছু না। রাত বাজে 11টা। মিষ্টি আপুর পরিবারের সবাই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। আমি দাঁড়িয়ে আছি তাদের বিশাল বড় গেটের সামনে। দারোয়ান হাই তুলতে তুলতে বলল, আপনার জন্যই ঘুমাতে পারছি না। বিস্মিত হয়ে বললাম, আমি কি করলাম? দারোয়ান বিরক্তি নিয়ে বলল, ম্যাডাম বইলা দিছে আপনি আইবেন, এর জন্যই তো জায়গা আছি। আর কিছু না বলে বাড়ির ভেতরে ঢুকলাম। মিষ্টি আপু যথেষ্ট রেগে আছে বুঝতে পারলাম। দরজার সামনে এসে কলিং বেল চাপলাম। ভাবতে লাগলাম ভয়ঙ্কর কাজটা কোথা থেকে শুরু করব। মনের মধ্যে একটা শিহরণ কাজ করতে লাগলো। গা ছমছমে একটা ব্যাপার। দরজা খুলল মিষ্টির মা। আমাকে দেখে তিনি অসহায় ভঙ্গিতে বললেন, তোমার কপালে আজ খুব দুঃখ আছে। আন্টির কথায় আমার তেমন ভাবান্তর হলো না, কারণ আজ আমি যা করব তাতে দুঃখটা আমার না, মিষ্টির কপালে নাচছে। আন্টিকে বললাম, খুব রাগ করে আছে নাকি? উনি গম্ভীর স্বরে বললেন, যা কিছু হয়ে গেল রেগে তো থাকবেই। আমি ঠিক বুঝতে পারলাম না যা কিছুটা আসলে কি। জানার চেষ্টাও করলাম না। আন্টিকে বললাম, আন্টি যাই মিষ্টি আপুর সাথে দেখা করে আসি। এই কথা বলে সিঁড়ি বেয়ে মিষ্টির ঘরের দিকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে হালকা করে নিলাম। তারপর দরজাটায় টোকা দিলাম। খানিকক্ষণ বাদে দরজা খুলল। দরজার উপাশে ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছে মিষ্টি। কি আশ্চর্য! ঘুমন্ত অবস্থায় মিষ্টিকে একদম রাজকুমারীর মতো লাগছে। অমিল শুধু একটাই, রাজকুমারীদের চোখের কাজল লেপটে যায় না, আর মিষ্টির কাজল লেপটে আছে। ঘুমের কারণেই বোধহয় লেপটে আছে। তাছাড়া শাড়িটাও এলোমেলো। পাড়ের কাপড়টা আরেকটু উপরে উঠলেই হাঁটু দেখা যাবে এমন অবস্থা। পেটের বেশিরভাগ অংশই দৃশ্যমান হয়ে আছে। মিষ্টি আপু ঘুম জড়িত স্বরে বলল, ঘুম পাচ্ছে, এখন যা। এই কথা বলে দরজা বন্ধ করবে তার আগেই আমি দরজা ঠেলে মিষ্টির শরীর ঘেঁষে ভেতরে ঢুকলাম। মিষ্টি আপু অনেকটা হকচকিয়ে গেল। এত শরীর ঘেঁষে রুমে ঢোকায় মিষ্টির চোখের ঘুম যেন উধাও হয়ে গেল। মিষ্টি আপু চোখ সরু করে বলল, তোকে রুমে ঢুকতে বলছি? এভাবে হুটহাট রুমে ঢুকে পড়িস কেন? আমি মুচকি এসে বললাম, তোমার রুমে ঢুকতে আবার পারমিশন লাগে নাকি? মিষ্টি কিছু বলল না। রাগান্বিত চোখে শুধু বারবার দেখতে লাগলো। রাত এখন 12টার কাছাকাছি। এর মধ্যেই মিষ্টির রাগ গলে জল হয়ে গেছে। এই মেয়েটা যত দ্রুত রাগে তার থেকেও দ্রুত সময়ে সেই রাগ চলে যায়। কত অদ্ভুত সব বিষয় এই মেয়েটার মধ্যে আছে। এই মুহূর্তে মিষ্টি আমার সামনে সোফায় 2 পা তুলে খিলখিল করে হাসছে। আমি ওকে নাটকের রাজকুমারীর অভিনয় করে দেখাচ্ছি। রাজকুমারের এই চরিত্রটা তেমন হাসির না, তবুও মিষ্টি খুব হাসে। ওর হাসি দেখে আমারও হাসতে ইচ্ছা করলো। ঠিক করলাম ভয়ঙ্কর অন্যায় কাজটা এখনই করব।
এক পা করে মিষ্টির কাছে এসে দাঁড়ালাম। মিষ্টি হাসি থামিয়ে বলল, কি হলো, থামলি কেন? আপু, আমি তোমার সাথে একটা অন্যায় কাজ করব, ভয়ঙ্কর অন্যায়। মিষ্টি আপুর ঠোঁটে এখনো হাসি লেগে আছে। সে এখনো বুঝতে পারছে না আমি কোন অন্যায়ের কথা বলছি। বলল, কি অন্যায়? আমি মিষ্টি আপুর আরো কাছাকাছি এসে দাঁড়ালাম। ওর ডান হাতে আমার হাত রাখলাম। বললাম, অনেক অপেক্ষা করেছি, আর সম্ভব না। তোমায় নিজের করে নিতে এই অন্যায় কাজটা আমার করতেই হবে। এই কথা বলে মিষ্টি আপুর কোমরে হাত রাখলাম। মুহূর্তে আমার সারা শরীর শিউরে উঠল। আকস্মিক যে ব্যাপারটা ঘটলো সেটাই আমি প্রচন্ড ধাক্কার মতো খেলাম। আমার মাথা শূন্য হয়ে গেল। দেখলাম মিষ্টির চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। আমি সরে দাঁড়ালাম। নিজেকে খুব তুচ্ছ আর নিকৃষ্ট মনে হতে লাগলো। মিষ্টি আপু চোখের জল মুছতে মুছতে বলল, বিষণ্ণ? তুই আমার সাথে এসব? বাকিটুকু বলার আগে মিষ্টি কান্নায় ভেঙে পড়ল। আমি বুঝতে পারছি না কি করব। আমি থতমত খেয়ে বললাম, এই মিষ্টি, তুমি প্লিজ কান্না থামাও। আমি বুঝতে পারিনি। আমি মিষ্টি হাত ইশারায় আমার কথা থামিয়ে দিয়ে অগ্নি দৃষ্টিতে চেয়ে বলল, বিষণ্ণ, তুই আমার চোখের সামনে থেকে যা, নইলে আমার মতো খারাপ কিন্তু কেউ হবে না। মিষ্টি যে প্রচন্ড রেগে আছে সেটা বেশ বুঝতে পারলাম। তাই কিছু না বলে ওর ঘর থেকে বেরিয়ে এলাম। ম্যাসের ছাদে চুপচাপ বসে আছি। সারা শরীর ঘামছে। এমন নিকৃষ্ট একটা ভাবনা আমার মাথায় এলো কিভাবে? এই ভেবে কান্না করতে ইচ্ছা করছে। এই সব কিছু হয়েছে ওই লেকচারারের জন্য। প্রচন্ড রাগে সাপের মতো ফোঁস করতে করতে উপস্থিত হলাম মিষ্টিকে দেখতে আসা সেই লেকচারারের বাড়িতে। বাড়ির গেটে মোটা নেম প্লেটে লেখা কৌশিক। লেখাটায় কষে দুটা খুশি বসিয়ে দিলাম। এতে নেম প্লেটের কিছু না হলেও আমার হাতের যে বেশ 12টা বেজে গেছে সেটা বুঝতে পারলাম। হাত প্লেটের সাথে চেপে ধরে প্রচন্ড ব্যথায় কুঁকড়ে উঠলাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে। ফোনে সময় দেখলাম 10টা 15 বাজে। আজ ক্লাস 12টায়। ফোনের দিকে হাত বাড়াতে টের পেলাম ডান হাত নাড়াতে পারছি না। কাল রাতের ঘুষিটা বড্ড জোরে দিয়ে ফেলেছি। কলেজে ঢুকে আমার প্রথম কাজ মিষ্টিকে খোঁজা। মিষ্টিকে খোঁজা তেমন কঠিন কোনো কাজ না। ও বেশিরভাগ সময়ই লাইব্রেরিতে নইলে ক্যাম্পাসের বাঁধানো মাঝারি সাইজের লিচু গাছটার নিচে বসে থাকে। অবাক করার ঘটনা হলো, আজকে মিষ্টি লাইব্রেরিতে বা লিচু গাছের কোথাও নেই। মিষ্টি 2টা বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম মিষ্টি আজ কলেজে আসেনি। হঠাৎ কানে ভেসে এলো কেউ যেন আমায় ডাকছে। আশেপাশে তাকালাম। দেখলাম আমার ঠিক পেছনেই দুঃখবিলাস চত্বরে লিওন ভাই বসে আছে। লিওন ভাই কলেজের রাজনীতির সাথে আঁটসাঁট ভাবে জড়িত। কাছে যেতেই উনি বললেন, কাল রাতে তুই কোথায় ছিলি? আমি নির্লিপ্ত স্বরে বললাম, মেসে। লিওন ভাই আমার হাতের দিকে তাকিয়ে বলল, তোর হাতে ব্যান্ডেজ কেন? কাজ লেগে কেটে গেছে নাকি? আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আরে না, কাজ আসবে কই থেকে, মেসে রান্না করতে গিয়ে একটু পুড়ে গেছে। লিওন ভাই ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কাল রাতে কৌশিক স্যারের বাড়িতে গিয়ে নিচতলার সব কয়টি গ্লাস ভেঙেছিলি কেন? কথাটা শুনে আমি বেশ অবাক হলাম। এ কথা লিওন ভাইয়ের তো জানার কথা না। তবুও যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে বললাম, কৌশিক স্যারের বাড়ির গ্লাসটা আমি কেন ভাঙবো? লিওন ভাই অট্ট হেসে বলল, সিসি ক্যামেরা বলে তো একটা ডিভাইস আছে, সেটা হয়তো তোর অজানা। সাথে সাথেই আমার শরীর কেমন যেন হিম হয়ে আসলো। সত্যি তো? তবে কি সিসি ক্যামেরায় আমায় দেখা গেছে? লিওন ভাই বলল, মাস্ক পরে থাকলেও ওটা যে তুই ছিলি সেটা আমি জানি। বড্ড বড় ভুল করে ফেলেছিস। কাল প্রিন্সিপাল তোকে ডেকেছে। আমায় কেন ডেকেছে? কি জানি, কলেজ থেকে বহিষ্কার করে দিতে পারে, এমনটাই তো শুনলাম। আমি আর কিছু বললাম না। যদি এটা প্রমাণ হয় যে আমি গ্লাস ভেঙেছি, তাহলে আমায় কলেজ থেকে বহিষ্কার করা হবে, এটাই কোনো সন্দেহ নেই। আমি এত বোকার মতো একটা কাজ করলাম কিভাবে? সিসি ক্যামেরার কথা আমার মাথাতেই ছিল না। এই মুহূর্তে মিষ্টির সাথে কথা বলা প্রয়োজন। আমি যে কোনো ঝামেলায় পড়লে মিষ্টি আমার শেষ সম্বল। সে কিভাবে যেন আমায় সব ঝামেলা থেকে ঠিক বের করিয়ে আনে। আমার বিশ্বাস মিষ্টি এবারেও আমায় ঠিক সামলে নেবে। কিন্তু কাল রাতে যেটা করেছি, ও সেটা নিয়ে এমনিতেই অনেক রেগে আছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে মিষ্টিদের বাড়ির সামনে আসলাম। মিষ্টিকে ফোন করতে গিয়ে দেখি নাম্বার ব্লক করে দিয়েছে। সোশ্যাল সব জায়গা থেকে ব্লক। দারোয়ান আমায় দেখে গেট খুলে দিল। বাড়িতে ঢুকে দেখি মিষ্টির মা রান্না করছেন। ওনার কাছে গিয়ে বললাম, আন্টি, এটা কি রান্না করছো? আন্টির হাসি মিষ্টির মতোই অসম্ভব সুন্দর। মিষ্টি সম্ভবত আন্টির কাছ থেকে এত সুন্দর করে হাসতে শিখেছে। আন্টি হেসে বলল, পিঠা বানাচ্ছি, খেয়ে যাবে কিন্তু। আচ্ছা খাবো। তার আগে বলো মিষ্টি আপু কই? ও মনে হয় ছাদে গেছে, গিয়ে দেখ।
মিষ্টি ছাদের মাঝখানে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। বিষণ্ণ দু হাতে মিষ্টির পা চেপে ধরে বসে আছে। চেপে ধরে বারবার বলছে, মিষ্টি, আমার ভুল হয়েছে, এমনটা আর হবে না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। প্রত্যুত্তরে মিষ্টি মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। বেশ কিছুক্ষণ এভাবে পা চেপে ধরে বসে থেকেও যখন মিষ্টির রাগ কমছে না, তখন ভীষণ ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতে করতে বলল, আমি একটা ঝামেলা করে ফেলেছি, তুমি হেল্প না করলে আমায় কলেজ থেকে বের করে দেবে। মিষ্টি মুখ ভোঁতা করেই বলল, বের করলে করবে, আমি কি করব? মিষ্টির কথা শুনে বিষণ্ণর মুখটা পেঁচার মতো হয়ে গেল। মিষ্টি যদি সত্যি কিছু না করে তাহলে তো নির্ঘাত কলেজ থেকে বের করে দিবে। এসব ভেবে বিষণ্ণর আগের থেকেও জোরে শব্দ করে কান্না করতে করতে বলল, না, তুমি এটা করতে পারো না। বাবা যদি জানতে পারে যে স্যারের বাড়িতে হামলা করার জন্য আমায় কলেজ থেকে বের করে দিয়েছে, তাহলে আমাকে পেঁয়াজের মতো কুড়ি কুড়ি করে কেটে পেঁয়াজ বানিয়ে খেয়ে ফেলবে। তুমি আমায় বাঁচাও প্লিজ, তোমার সব প্র্যাকটিক্যাল আমি লিখে দেবো, প্রমিস। বিষণ্ণর এমন কথা শুনে মিষ্টির প্রচণ্ড হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি চেপে রেখে বলল, পা ছাড়, ভ্যাবে করে কান্না করছিস কেন? তুই তো দেখি বাচ্চাই থেকে যাবে সারা জীবন। বিষণ্ণ বাধ্য ছেলের মতো মিষ্টির পা ছেড়ে উঠে দাঁড়াল। মিষ্টি কঠিন স্বরে বলল, এইটুকুতেই চোখের জলে নাকের জলে এক করে ফেলছিস? চোখ মুছ। বিষণ্ণ সঙ্গে সঙ্গে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। বিষণ্ণর এমন বাচ্চা ভাব দেখে মিষ্টির মুখ খুব হাসি পাচ্ছে। এই ছেলেটাকে দেখলে কেউ মনেই করবে না কলেজে পড়ে। মিষ্টি মৃদু স্বরে বলল, এখন বল কি হয়েছে? কৌশিক স্যারের বাড়িতে কাল রাতে গিয়ে নিচের ফ্লোরে সব গ্লাস ভেঙে এসেছি। মিষ্টি ভ্রু কুঁচকে বলল, তুই ভাঙবি গ্লাস আর সেটা আমার বিশ্বাস করতে হবে? বিষণ্ণ আমতা আমতা করে বলল, না মানে, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, দুইটা পিচ্ছিরে দিয়ে বাড়িতে ঢিল ছুড়িয়ে নিছি। তুই থাকতে পিচিতে দিয়ে ঠিক ছড়িয়েছিস কেন? বিষণ্ণ মুখ ভোঁতা করে বলল, আমি অনেক কয়েকবার চেষ্টা করেছি, গ্লাসে না লেগে যেন অন্য জায়গায় লাগে, তাই পিচ্ছি দুইটারি দিয়ে গ্লাস ভাঙিয়ে নিয়েছি। তা হঠাৎ গ্লাস ভাঙতে গেলি কেন? বিষণ্ণ এর উত্তরে কি বলবে বুঝতে পারছে না। বিষণ্ণ চাইলেও বলতে পারছে না যে তোমায় দেখতে এসেছে আর সেটা সহ্য করতে পারেনি জন্য রেগে গ্লাস ভেঙে এসেছি। বিষণ্ণ চুপ থাকা দেখে মিষ্টি বলল। কি হলো বল? বিষণ্ণ চোখ মুখ কুঁচকে বলল, উনি কেন তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে? এটা আমার মোটেও সহ্য হয়নি, তাই। উনি বিয়ের প্রস্তাব আনলে তাতে তোর সমস্যা কি? বিষণ্ণর ইচ্ছে করছে মিষ্টির দুই গাল টিপে লাল করে দিতে। এই মেয়েটা এত কিছু বোঝে, অথচ বিষণ্ণ যে ওকে এত এত পছন্দ করে সেটা কেন বোঝে না। মিষ্টি বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, আজকাল তোর দেখি সাহস বাড়ছে। স্যারের বাড়ির গ্লাস ভাঙছিস, সিনিয়র আপুদের কিস করে ট্রাই করিস। মিষ্টির মুখে এমন কথা শুনে বিষণ্ণর মাথা দিয়ে ধোয়া বের হওয়ার মতো অবস্থা হলো। কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। বিষণ্ণ লজ্জিত ভঙ্গিতে বলল, উম, মানে আ- আসলে মানে বিশ্বাস, আমি ওসব করতে চাইনি। মিষ্টির ঠোঁট বাঁকিয়ে বলল, কিস করতে চাসনি? তাহলে কি করতে চেয়েছিলি? তার থেকে বেশি কিছু? বিষণ্ণ বিস্ময়ে চোখ বড় বড় করে এক পলক তাকালো মিষ্টির দিকে, তারপর মাথা নিচু করে রইল। বিষণ্ণকে অপ্রস্তুত অবস্থায় ফেলতে পেরে মিষ্টির মনে বাঁধ ভাঙ্গা আনন্দ হতে লাগলো। বিষণ্ণ প্রসঙ্গ পাল্টাতে চোখে মুখে গম্ভীর ভাব এনে বলল। তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? বিষণ্ণর কথায় মিষ্টি ভ্রু কুঁচকে বলল। হ্যাঁ তো, তুই জানিস না? বিষণ্ণর মনে হতে লাগলো কেউ যেন ওর বুকে বিশাল এক পাহাড় তুলে দিয়েছে। মুহূর্তেই বিষণ্ণর মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। বিষণ্ণর নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা আমি যাই। একথা বলেই বিষণ্ণ ছুটে ছাদ থেকে নেমে গেল। নামার পথে সিঁড়ির বার কয়েক ধাক্কাও খেল। মিষ্টি থেকে দ্রুত সরে আসার কারণ হলো বিষণ্ণর খুব কান্না পাচ্ছে। মিষ্টি হয়তো জানে না তার সহজভাবে বলা কথাটা বিষণ্ণর বেঁচে থাকার শেষ ইচ্ছেটাও শেষ করে দিয়েছে। বিষণ্ণকে ছুটে বেরিয়ে যেতে দেখে মিষ্টির মা বিষণ্ণকে কয়েকবার ডাকলেন। বিষণ্ণ কিছু না বলে এক হাতে চোখের জল মুছতে মুছতেই বেরিয়ে গেল। ব্যাপার কি বুঝতে মিষ্টির মা ছাদে আসলেন। দেখলেন মিষ্টি ছাদের রেলিং ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তিনি মিষ্টির দিকে এগিয়ে আসছেন। পায়ের শব্দ পেয়ে মিষ্টি চোখের জল মুছল। চোখ মোছার বিষয়টা মিষ্টির মা টের পেলেন। কাছে আসতেই মিষ্টি হাসি মুখে মায়ের দিকে ফিরে এলো। মিষ্টির গালে এখনো কয়েক ফোঁটা জল জমে আছে। মা জিজ্ঞেস করল, মিষ্টি, কি হয়েছে তোর?
মিষ্টি মুচকি হাসার ভান করে বলল, কি আবার হবে? কিছুই তো হচ্ছে না। তোর কলেজের ছেলেটা বিয়ের প্রস্তাব আনাতে না করে দিলি কেন? বলবি, তোদের তো আগে থেকেই সম্পর্ক ছিল। মিষ্টি চোখ মুখ শক্ত করে বলল, ওনার সাথে আমার সম্পর্ক কে বলেছে তোমায়? আমি কখনো বলেছি? উনি ছ্যাঁচড়ার মতো পিছু ঘুরছে আর তোমরা ভাব নিয়েছো ওনার সাথে আমার সম্পর্ক আছে। এমনটা যদি ভাবো তাহলে তো পুরো এলাকার ছেলের সাথে আমার সম্পর্ক আছে। মিষ্টির এমন উত্তরে মিষ্টির মা ভড়কে গেলেন। আমতা আমতা করে বললেন, উনি যে রাতে ফোন দিত, উনি আমার স্যার হন, মুখের উপর তো ফোন কেটে দিতে পারি না। একটু ভালোভাবে বললেই তো পারিস। এত রাগ কেন তোর? তো কি করব? বিষণ্ণ তোমার মধ্যে একই কথা ভেবে বসে আছে। ওরে কতবার বলছি তবুও বারবার একই কথা বলে। দেখো ওরে একদিন এমন মার মারবো না। মিষ্টির রাগী চেহারা দেখে মিষ্টির মা আর কিছুই বললেন না। মিষ্টির বাবা ইজি চেয়ারে হেলান দিয়ে বই পড়ছেন। অফিস থেকে দুপুরের খাবারের জন্য তিনি বাড়িতে আসেন। খাওয়া শেষে কিছুক্ষণ উপন্যাস পড়েন, আজকেও পড়ছেন। এমন সময় মিষ্টির মা এসে দরজা লাগিয়ে দিলেন। মিষ্টির বাবা এখন উপন্যাসের শুরুর দিকে। বেশ ইন্টারেস্টিং একটা কাহিনী চলছে, ত্রিমুখী প্রেম। এমন ইন্টারেস্টিং এর কাহিনীর মাঝ পথে উপন্যাসের বই উধাও হয়ে গেল। তিনি ধরপাড় করে দাঁড়ালেন। মিষ্টির মা বলল, বই আমি নিছি। মিষ্টিকে নিয়ে একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। মিষ্টির বাবার রাগ এখন আকাশচুম্বী। রাগ সামলে বললেন, তোমায় হাজারবার বলেছি পড়ার সময় বই কেড়ে নিবে না। তোর রাখো তো তোমার গল্প। বুড়ো বয়সে এত প্রেমের গল্প কি করে পড়ো তুমি? তিনি কঠিন চোখে তাকিয়ে বললেন, কি বলবে বলে বই দিয়ে চলে যাও। বলছি, তুমি আগে কাছে এসে বসো। জোরে বলা যাবে না। বসছি, বলো। অনেকদিন ধরে লক্ষ্য করছি মিষ্টি মন খারাপ করে বসে থাকে। আম কি মতো কলেজে যায় না, কান্না করে। এই বয়সে এমন হয়? আমিও তো ওর বয়সে দিনে 2বার মরে যেতে চাইতাম। সব সময় ফাজলামো করবে না। আচ্ছা, মিষ্টির মনে হয় কোনো ছেলের সাথে সম্পর্ক আছে। তো তো মানে, তোমার মেয়ে প্রেম করছে আর তোমার কাছে এটা স্বাভাবিক লাগছে? প্রেম তো খারাপ কিছু না, স্বর্গই একটা ব্যাপার। হ্যাঁ, এমন স্বর্গীয় যে মেয়ে রোজ কান্না করছে। মিষ্টির বাবা চশমার ফাঁকে তাকিয়ে বলল, তুমিও তো আমায় কম কাঁদাওনি। মনে আছে সামান্য বিষয়ে কথা বলা বন্ধ করে দিতা? তখন আমার কান্না যেমন তুমি বুঝোনি, তেমনই মিষ্টিরও কান্না ওই ছেলে বুঝতে পারছে না। যখন পারবে তখন আর কাঁদতে দিবে না। দূর ছাই, তোমার বলাই ভুল হয়েছে। এ কথা বলে মিষ্টির মা হনহন করে বেরিয়ে গেলেন। মিষ্টির বাবা বিছানা থেকে উপন্যাসের বইটা হাতে নিয়ে কোন জায়গা থেকে পড়া বাদ দিয়েছিলেন সেটা খুঁজতে ব্যস্ত হয়ে গেল। খানিকক্ষণ বাদেই মিষ্টিকে রুমের পাশ দিয়ে হেঁটে যেতে দেখে তিনি ডাকলেন। মিষ্টি বাবার পাশে এসে বসলো, ওকে দিয়ে বলল, কি পড়ো? উপন্যাস। এসব উপন্যাসে কি পাও বলো তো? বিষণ্ণ কি সব গল্প উপন্যাস লেখে? আমার তো দেখেই বিরক্ত লাগে। তুই কি ব্যস্ত? ওই না তো। তাহলে বস, একটু গল্প করি। বসলাম। গল্প শুরু করো। আমি একটা উপন্যাস লিখবো ভাবতেছি। সেখানে তোর বয়সী একটা মেয়ের ক্যারেক্টার আছে। ভালো তো। মেয়েটা প্রায় সময় মন খারাপ করে থাকে, কান্না করে। আচ্ছা, তোর কখনো কান্না পায় না? না তো। আমি সুখী মেয়েদের একজন। আমার কান্না পাবে কেন? এই বয়সে কান্না করার মতো অনেক ব্যাপার ঘটে। তবে জানিস তো, এইসব মন খারাপ বেশিক্ষণ থাকে না। মিষ্টি মনে মনে বেশ মজা পাচ্ছে। সে বুঝতে পেরেছে যে তাকে ইঙ্গিত করে বাবা এসব বলছে, অথচ এমনভাবে বলছে যে বোঝার উপায় নেই কোনো। বাবার এমন ইঙ্গিত কথা বলা দেখে মিষ্টি খুব মুগ্ধ হয়। মিষ্টির কাছে তার বাবা সবচেয়ে বুদ্ধিমান এবং সাহসী একটা পুরুষ। মিষ্টি ঠিক করে নিয়েছে তার জীবন সঙ্গীকেও অতি বুদ্ধিমান হতে হবে। তারপর বিয়ের পর বুদ্ধিমান জামাইকে দিয়ে বাবাকে জব্দ করাবে। ভবিষ্যতে যে এমনটা হবে সেটাও মিষ্টি জানে, কারণ মিষ্টি যে ছেলেটাকে পছন্দ করে তার নাম জায়ান। সেও খুব বুদ্ধিমান একটা ছেলে। তাকে দিয়ে বাবাকে সহজেই ধরাশায়ী করা যাবে। কিন্তু কান্নার কথা বাবা জানলো কি করে? মা বলেছে। মা দেখি আজকাল সব কথাই বাবাকে বলে দেয়। মিষ্টি বড় একটা নিঃশ্বাস ফেলে বাবাকে বলল, তোমার উপন্যাসের মেয়েটার কষ্ট শীঘ্রই কমে যাবে বাবা। তুমি এইসব নিয়ে ভেবো না তো। পৃথিবীর এক ধরনের মানুষ আছে যাদের কাজ হলো কথার জালে অন্যকে মুগ্ধ করা। তুমি তাদের দলের একজন। চিন্তা তোমার মানায় না।
বিষণ্ণর চোখ টকটকে লাল হয়ে আছে। পরপর 3টা সিগারেট শেষ করে 4র্থ নাম্বার সিগারেট ধরিয়েছে এমন সময় ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টির মা বলল, এই শোনো, কই তুই? মেসে। তোকে একটা কাজ করতে দিব, করবি? বিষণ্ণ সিগারেটে লম্বা টান দিয়ে বলল, কি কাজ? 8 ঘন্টা ডিউটি, একজনকে চোখে রাখতে হবে, পারবি না? এমন প্রস্তাব শুনে বিষণ্ণর খুব রাগ হতে লাগলো। একদিকে গ্লাস ভাঙার জন্য পানিশমেন্ট, অন্যদিকে মিষ্টির বিয়ে ঠিক হয়েছে। এসব ভেবেই বিষণ্ণর আটসাট অবস্থা। তার মধ্যে এমন প্রস্তাবে বিষণ্ণর রাগ কন্ট্রোল করে বলল, আমার পরীক্ষা আছে আন্টি, এত সময় তো দিতে পারবো না। মিষ্টির মা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তাহলে আর কি করার, তিতুকেই বলতে হবে। তিতু তো মিষ্টির বান্ধবী, তিতুকে দিয়ে তার ওপর নজরদারি করাবে আন্টি। ঘটনাটা কি জানার মনের মধ্যে কিছুটা আগ্রহ জমতে লাগলো। বিষণ্ণ বলল, তো কার উপর নজর রাখতে হবে? মিষ্টির উপর নজর। বিষণ্ণ জড়সড় হয়ে বসলো, গম্ভীর হয়ে বলল, কেন? ও কি করছে? কি করছে জানার জন্যই নজর রাখতে হবে। তোর তো পরীক্ষা, তুই পড়। আরে আরে দাঁড়াও, ফোন কেটো না। কি? আমি থাকতে ভীতু কেন? আমিই পারবো, তুমি বলো। শোন, বিষণ্ণ এক মুখে কখনো দুই কথা বলবি না। ভুল হয়ে গেছে ম্যাডাম, এখন বলো কি করতে হবে। মিষ্টির উপর নজর রাখবি, কলেজে প্রাইভেটের সব জায়গায়। এক মুহূর্ত ওকে চোখের আড়াল করবি না। ও কি করছে আমায় 10 মিনিট পর পর জানাবি। বিষণ্ণ অবাক হয়ে বলল, কিন্তু কেন? তোকে বলা ঠিক হবে না, তুই এখনো ছোট। বিষণ্ণ মুখ ভোঁতা করে বলল, আমি ছোট না, কলেজে পড়ি, তুমি বলো। আমার মনে হয় মিষ্টি কাউকে ভালোবাসে। কাকে ভালোবাসে সেটা তুই খোঁজ নিয়ে জানাবি। বিষণ্ণ খাপছাড়া হেসে বলল, মিষ্টি যাকে ভালোবাসে তার সাথেই তো বিয়ে ঠিক করেছো তোমরা। কৌশিক স্যার, জানো না নাকি? তোর মাথা ঠিক আছে? বিয়ে ঠিক করলাম কখন? বিষণ্ণ চোখ মুখ কুঁচকে বলল, মিষ্টি যে তখন বলল। ও মজা করে বলছে, জানিসই তো ওর মজা করার অভ্যাস আছে। কৌশিক স্যারের সাথে ওর কোনো সম্পর্ক নেই। মিষ্টি ওনাকে স্যারটা বলছে। কথাগুলো বিষণ্ণর কাছে দ্রাম দ্রাম শব্দে বাজতে লাগলো। আন্টি যা বলছে সব কি সত্যি? কৌশিক স্যারের সাথে বিয়ে ঠিক হয়নি, ওনার সাথে কোনো সম্পর্কও নেই। আন্টি কি এটাই বলল? আমি ঠিক শুনছি তো? বিষণ্ণ উৎকণ্ঠা চেপে বলল, আন্টি কি বললে? আরেকবার বলো প্লিজ। এক কথা কয়বার বলবো? না, আন্টি তো এবারেও একই কথা বলছে। বিষণ্ণ হাসি চেপে রেখে চেঁচিয়ে বলল, আন্টি দাঁড়াও, একটু পর ফোন দিচ্ছি। কথা বলে বিষণ্ণ ফোন কেটে দিল। পাগলের মতো দিশাহীন একটা ব্যাপার বিষণ্ণর মধ্যে কাজ করছে। মনে হচ্ছে পৃথিবীতে তার চেয়ে সুখী মানুষ খুব কম আছে। আনন্দে বিষণ্ণ কতক্ষণ যে ছাদে লাফালাফি করেছে সেদিকে কোনো হুঁশ নেই। হুঁশ ফিরল ম্যাসের 3টা বড় ভাইয়া ডাকে। তারা ঘুম জড়িত কণ্ঠে কড়া গলায় বলল, সবাই ঘুমাচ্ছে, দেখিস না? বান্দরের মতো লাফাচ্ছিস কেন? বিষণ্ণ আনন্দ চেপে রাখতে না পেরে বড় ভাইদের সাথে নিয়ে লাফালাফি করতে শুরু করলো। বিষণ্ণ এখন যেন আর নিজের মধ্যে নেই। সিনিয়র ভাই রিয়াদ বারবার বলছে, বেডা লুঙ্গি স্যার, গেট খুলে যাবে। লুঙ্গির নিচে কিছু পরা নেই, খুলে গেলে সর্বনাশ। কিন্তু সেই আকুতির কথা বিষণ্ণর কান অব্দি গেল না। লাফালাফির এক পর্যায়ে সিনিয়র ভাই রিয়াদের লুঙ্গি সত্যি সত্যি খুলে নিচে পড়ে গেল। সেই লুঙ্গি নিয়ে বিষণ্ণ ওর নিজের কোমরে বাঁধল। রিয়াদ লজ্জায় 2 হাতে লজ্জা ঢাকার চেষ্টা করতে লাগলো। সুযোগ পেয়ে সাথে থাকা বাকি 2জন রিয়াদের নেংটু অবস্থায় পটাপট ফিক তুলতে ব্যস্ত হয়ে পড়ল। পরের দিন প্রিন্সিপালের রুমের সামনে বিষণ্ণ করুণ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। বিষণ্ণর হাতে একটা খাম। প্রিন্সিপাল বললেন, খামটা খুলে দেখো। বিষণ্ণ খাম খুলল, দেখলো সেখানে স্পষ্ট লেখা, শিক্ষকের বাড়িতে গিয়ে বেয়াদবি করিবার মতো ধৃষ্টতার শাস্তি স্বরূপ হিসেবে সামনের বছরের ভর্তি কার্যক্রম বাতিল করা হইল। নাম বিষণ্ণ, রোল নম্বর 204। বিষণ্ণ ভয়ে ভয়ে সামনের কালো ব্লেজার পরিহিত লোকটির দিকে তাকালো। ব্লেজার, কালো ফ্রেমের চশমা পরিহিত লোকটি বিষণ্ণর বাবা। বিষণ্ণ যে ভয়টা করেছিল সেটাই হলো। এইটুকু ব্যাপারে শুধু শুধু বাবাকে ডাকার কোনো মানে হয়? শুধু কলেজ কেন, তার ছাত্রত্ব আজীবনের মতো বাতিল করে দিলেও বিষণ্ণর কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হয়েছে তার বাবাকে ডেকে এনে। বাবা সব সহ্য করতে পারেন, কিন্তু ছেলের নামে কেউ রিপোর্ট করবে সেটা মেনে নিতে পারবেন না।
বিষণ্ণর বাবা চোখ থেকে চশমাটা খুলে হাতে নিলেন। প্রিন্সিপাল বলেন, বিষণ্ণকে আমি কয়েকবার ওয়ার্নিং দিয়েছি, শুধুমাত্র মিষ্টি আর অপুর জন্য। বিষণ্ণ বুঝতে পারল খাটাস প্রিন্সিপাল তার এতদিনের করা কুকর্মের ঝুলি শেষ না করে ছাড়বেন না। বাবা বললেন, অপুকে? কলেজে রাজনীতি করে, আমায় খুব শ্রদ্ধা করে। ওর কথায় বিষণ্ণকে লাস্টবারের মতো ছেড়েছিলাম। বাবা ভ্রু কুঁচকে বলল, লাস্টবার মানে এর আগেও কিছু করেছিল নাকি? লাস্টবার তো লাইব্রেরি থেকে বই চুরি করেছে। বাবা তার ভারী স্বরে বললেন, আপনারা তো ভুল হচ্ছে। বিষণ্ণ চুরির মতো নিম্ন স্তরের কাজ কখনো করবে না। প্রিন্সিপাল প্রচন্ড অবাক হলো। তার থেকেও বেশি অবাক হলাম আমি, কারণ বই চুরির দায়ে প্রিন্সিপাল আমাকে একটা পেপারে সাইন করিয়ে নিয়েছিলেন। সেখানে দেখা ছিল ভবিষ্যতে এমন কাজ করলে আমায় এক্সপেল করে দেওয়া হবে, যেখানে বাবা সাক্ষ্য নিতে বলেছিল। আমি পাকনামি করে বাবার বদলে সেখানে নিজেই সাইন করে দিয়েছিলাম। তখন বেঁচে গেলেও এখন যে চিপায় পড়ে গেছে বেশ বুঝতে পারছি। প্রিন্সিপাল আমার দিকে তাকালেন। ওনার চোখে চোখ পড়তেই আমি গাধার বাচ্চার মতো একটা হাসি দিলাম। প্রিন্সিপাল বুঝতে পেরেছেন সাইনটা আমার পাকনামিতে করা। বাবা বললেন, ওকে এক্সপেল করেছেন জেনে খুশি হয়েছি, এখন আসি। এই কথা বলে বাবা প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে গেলেন। আমিও বাবার পিছু পিছু বের হলাম। ক্যাম্পাসের বেশিরভাগ ছেলেমেয়ে উৎসুক দৃষ্টিতে আমাকে আর বাবাকে দেখছে। বাবা একটা রিকশায় উঠে বসলেন, অথচ ক্যাম্পাসে বাবার বাইক দেখলাম দাঁড় করানো। বাইক ছেড়ে রিকশায় উঠলেন কেন ঠিক বুঝলাম না। আমিও চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। মৃদু স্বরে বললাম, বাবা, আমি জানি তুমি খুব রেগে আছো। আমি ইচ্ছে করে এসব করিনি, বিশ্বাস করো। সেদিন পুরো কথা শেষ না করতেই বাবা আমায় থামিয়ে দিয়ে বলল, যা বুঝলাম তুমি এখানে পড়াশোনা বাদে সবকিছুই করছো। প্রিন্সিপাল ডেকে তোমার নামে রিপোর্ট দিচ্ছে। তুমি বুঝতে পারছো আমার অবস্থানটা কোথায় নামিয়েছো? হ্যাঁ, পারছি। মেসে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে আসবে। আর হ্যাঁ, প্রিন্সিপাল মিষ্টি নামের একটা মেয়ের কথা বলছিল। মিষ্টি কে? আমতা আমতা করে বললাম, আমার বান্ধবী। শুধুই বান্ধবী? আমি লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ। তোমার বয়সে থাকতে কেউ জিজ্ঞেস করলে আমিও বলতাম তোমার মা আমার বান্ধবী হয়। বাবা কি বোঝাতে চাইছে সেটা বুঝতে পেরে বললাম, বাবা কি যে বলো, ওসব কিছুই না। না হলেই ভালো। তারপর অনেকক্ষণ কেটে গেল, দুজনেই চুপ হয়ে থাকলাম। রিক্সা আমার মেসের সামনে থামলো। রিক্সা থেকে নেমে বাবার দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, বাবা, আমি জানি তুমি হার্ট হয়েছ, তবুও বলছি তুমি একটু প্রিন্সিপালকে বলবে প্লিজ। যেন কিছুই জানে না এমন একটা ভাব করে বলল বাবা, কি বলবো? উনি যেন আমার এক্সপেল লেটারটা উঠিয়ে নেয় প্লিজ। বাবা তাচ্ছিলেন হাসি হেসে বললেন, জিনিসপত্র গুছিয়ে কাল সকালে বাড়ি চলে আসবে, আমি গাড়ি পাঠিয়ে দেবো। বাবা চলে গেল। আমি মুখ ভার করে ম্যাচে ঢুকলাম। ঢুকতেই দেখলাম ম্যাচ মালিক করিম ভাই দাঁড়িয়ে আছে। আমায় দেখে মুখ কালো করে বলল, এসব কি? তোমরা নাকি ছাদে রাত বিরাতে ট্যাংটু হয়ে নাচ টাচ করো? পাশের বাড়ির দুজন আমাকে রিপোর্ট দিয়েছে। মনে মনে একটা হাঁফ ছাড়লাম। ভাগ্য ভালো বাবা আমার সাথে ম্যাচে আসেনি। এসে এসব শুনলে জানি না এখন আমার কি অবস্থা হতো। করিম ভাই বলল, রিয়াদের লুঙ্গি খুলে দিছো কেন? এমনিতেই মেজাজ খারাপ, তার মধ্যে এসব প্যানপ্যানানি সহ্য হলো না। চেঁচিয়ে বললাম, আমি এখন রুমে গিয়ে ইম্পর্টেন্ট একটা কল করব। আপনার লুঙ্গি যদি কোমরে রাখতে চান তাহলে চুপ থাকেন, নইলে ওরা কাল রাতে যা দেখেছে সেটা দিনের আলোয় আবার দেখাবো। এই কথা বলে রুমে আসলাম। করিম ভাই এমনি হলে সামান্য ব্যাপারে অনেক সময় ধরে বকবক করেন, কিন্তু আজ চুপ রইলেন। বিছানায় ধপ করে শুয়ে ফোনটা হাতে নিয়ে মিষ্টিকে ফোন করলাম। ফোন ওয়েটিং। রাগে বিছানায় উঠে বসলাম। এই ভর দুপুরে মিষ্টি কার সাথে কথা বলছে? জায়ানের সাথে কথা বলার মুহূর্তে মিষ্টি লক্ষ্য করল বিষণ্ণ বারবার কল করেই যাচ্ছে। বিরক্ত হয়ে মিষ্টি জায়ানকে বলল, এখন ফোন রাখি, কল করছে একজন বারবার। কে কল করছে? বিষণ্ণ? মিষ্টি একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? তোমার পিছে তো ও আঠার মতো লেগে থাকে, তাই বললাম। ও আঠার মতো লেগে থাকে না, আমরা অনেক ভালো বন্ধু। আরে তুমি রাগ করছো নাকি? আমি এমনি জাস্ট মজা করে বললাম। এমন মজা আমার পছন্দ না। আমি লক্ষ্য করেছি বিষ্ণুকে আপনি সবসময় অন্যভাবে ট্রিট করে কথা বলেন। আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়েছে, এখন ওরে ফোন ব্যাক করো, দেখো কি বলে। মিষ্টি জায়ানের কল কেটে বিষণ্ণকে কল করলো। সাথে সাথেই বিষণ্ণ কল রিসিভ করে হুমকির স্বরে বলল, কার সাথে কথা বলছিলা? কে ফোন করেছে? জায়ান। জায়ানটা আবার কে? আমার ক্লাসমেট। ওর সাথে এতক্ষণ ধরে কিসের কথা? মিষ্টি কিছুটা বিরক্তির স্বরে বলল,
ওর সাথে কিসের কথা সেটা তুই শুনে কি করবি? আর দেখতেছিস আমি ফোনে কথা বলতেছি, তাও এক নাগাড়ে ফোন দিয়েই যাচ্ছিস। বিষণ্ণ নমনীয় স্বরে বলল। সরি। তোকে দেখছি আজকাল কিছুই বলা যায় না, মেয়েদের মতো কথায় কথায় রাগ কেন করিস? জানোই তো রাগ করি, তবুও রেগে কথা বলো কেন? ওলে বাবা লে, আমার পিত্তি বাবু তারে আর দাগ দেখাবো না। ওপাশ থেকে বিষণ্ণর হাসির শব্দ ভেসে এলো। মিষ্টি ধমক দিয়ে বলল। পিচ্চির বাচ্চা, হাসি থামা। আচ্ছা থামলাম। এখন জায়ানের সাথে কি নিয়ে কথা হচ্ছিল? এমনি ক্লাসে আসেনি কেন সেটা বলতে ফোন দিছে। তুমি ক্লাসে না গেলে ও ফোন দিয়ে খোঁজ নেয়? আমার একদম বিরক্ত লাগে। ওর মুখের উপর তো আর কেটে দিতে পারি না। তুই ফোন দেয়াতে ভালোই হলো। আর ভালো, আমায় কলেজ থেকে বের করে দিয়েছে জানো? মিষ্টি বিস্মিত হয়ে বলল। বের করে দিছে মানে? হ্যাঁ, বাবাকেও ডেকেছে, বাবার সামনে লেটার হাতে ধরিয়ে দিয়েছে। এই দাঁড়া তো, জাস্ট 1 মিনিট। এটা বলেই মিষ্টি গেল বাবার রুমে। গিয়ে দেখলো বাবা অফিসে চলে গেছে। বাবাকে না পেয়ে মুখ ভোঁতা করে ফোন কানে নিয়ে বলল। বিষণ্ণ? হুম। বাবাকে তো কাল বলছিলাম স্যারের সাথে কথা বলতে। আঙ্কেল বললেই বাকি, ওনার কথায় কি হবে? আরে ছোট গাধা, প্রিন্সিপাল স্যার বাবার ক্লাসমেট, ভুলে গেছিস নাকি? এখন আমার কিচ্ছু মনে থাকে না। তুই চিন্তা করিস না, আমি বাবাকে বলে কিছু একটা করিয়ে নিব। আঙ্কেল যে এসেছিল কিছু বলেছে? খুব রাগ করেছে তাই না? একটু একটু করছে, এতক্ষণে বোধহয় ভুলেও গেছে। বাবা রাগ বেশিক্ষণ মনে রাখেন না। বাবার সর্বোচ্চ রাগ করে থাকার রেকর্ড 4 ঘন্টা 10 মিনিট। রাগের আবার সময়ও হয়? রাগটা করেছিল মায়ের উপর। মাকে লাল শাড়ি পরতে বলেছিল, আর মা পরেছিল হলুদ শাড়ি। এই নিয়ে ঝগড়া। বাবা রেগে বলেছিল হলুদ শাড়িতে তোমার কলা বউয়ের মতো লাগছে। তখন মা রেগে বলল, হ্যাঁ ঠিক বলেছ। আর সেই কলার লোভেই তো সাদা বাদরটা গলায় ঝুলে পড়লো। বাবাকে সাদা বাদর বলায় বাবা করলো রাগ। 4 ঘন্টা কারো সাথে কথা বলেননি। এসব ঘটনা শুনে মিষ্টি খিলখিল করে হাসছে। মিষ্টির হাসি বিষণ্ণ মুগ্ধ হয়ে শুনছে। মনে মনে ভাবছে মেয়েটার হাসি এত সুন্দর কেন। খুব ইচ্ছে করছে ওর সামনে বসে থেকে ওর হাসি দেখি। মিষ্টি একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করেছে যে সে যতক্ষণ বিষণ্ণর সাথে কথা বলে ততক্ষণ খুব ভালো একটা সময় কাটে। এই ছেলেটা একটু অন্যরকম, ওর সাথে কথা বলতেও শান্তি। বিষণ্ণ বলল। তুমি কলেজে আসোনি কেন? পেটে ব্যথা। বিষণ্ণ বিস্মিত হয়ে বলল। পেটে ব্যথা এতক্ষণ বলনি কেন? খুব ব্যথা? হঠাৎ করে ব্যথা কেন করবে? কাল রাতে কি খেয়েছো? হঠাৎ না, 4-5 দিন থেকে। বলনি তো। ওষুধ খাচ্ছো? ডাক্তার দেখিয়েছো? এমনি ঠিক হবে কাল পরশুর মধ্যে। এমনি ঠিক হলে এতদিন হয়ে যেত। আমি আসবো, ডাক্তারের কাছে নিয়ে যাই। মিষ্টি নিজের কপালে হাত রেখে বলল। তোরে তো সাধে পিচ্ছি গাধা বলি না, বড় হলে বুঝবি ব্যথা কেমনে ভালো হয়। সব ব্যথার কারণ বলা যায় না। বিষণ্ণ কিছু বলল না, সম্ভবত পিচ্চি বলাই সে রাগ করেছে। সে রাগটাও ঠুমকো। বিষণ্ণ নিজেও চায় মিষ্টির মুখে পিচ্চি ডাক শুনতে। একবার কথায় কথায় মিষ্টি বলেছিল, যা তোকে আর পিচ্চি ডাকবো না। সত্যি সত্যি মিষ্টি বিষণ্ণকে 2 দিন পিচ্চি বলে সম্বোধন করেনি। 3য় দিনের দিন বিষণ্ণ একটা চুলের খোপা বাঁধানো কাঁটা নিয়ে বাড়িতে হাজির। কাঁটাটা আমার খোপায় রেখে মুখ ভোঁতা করে বলেছিল, এই পচা মেয়ে, তুমি পিচ্চি ডাকো না কেন? তোমার মুখে পিচ্চি ডাকটা না শুনলে ভালো লাগে না। মুখেই শুধু রাগ দেখাই, কিন্তু মনে মনে ভালোই লাগে। সব কথা তোমায় বলা লাগে কেন? আসলে পিচ্চি তো তুমি, না বললে কিছুই বোঝো না। মিষ্টি ভুলেই গিয়েছিল সে বিষণ্ণর সাথে ফোনে কথা বলছে। হুঁশ ফিরল ফোনের ওপাশ থেকে বিষণ্ণর রাগী স্বরে। বিষণ্ণ বলছে। কথা বলো না কেন? হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে না। যাচ্ছে। বিষণ্ণ শোন, সন্ধ্যা দেখা করবি? কোথায়? তোর যেখানে পছন্দ। প্রথমে আমার বাড়ি আসবি, তারপর একসাথে তোর পছন্দের কোথাও যাব। আচ্ছা, ফোন রাখলাম। আমি তাহলে সন্ধ্যার আগেই চলে আসব। যেখানে যাব ভাবছি সেখানে সন্ধ্যায় যেতে হয়। আচ্ছা, ফোন কাটলাম। পেট ব্যথা বাড়তে লাগলো। ওয়াশরুমে গিয়ে প্যাডটা চেঞ্জ করে আসলাম। এখন কিছুটা স্বস্তি লাগছে। বারান্দায় যেতেই বিষণ্ণের কথা মনে পড়লো। এই ছেলেটার কথা আমার সারাক্ষণ কেন মনে পড়ে বুঝতে পারি না আমি। বাবাকে ফোন করে বলতে হবে, প্রিন্সিপালের সাথে যেন দ্রুত কথা বলে। ঠিক করলাম বিষণ্ণকে আমার মনের বড় সত্যিটা জানাবো। কথাটা বলা মাত্রই ওর রিয়াকশনটা কেমন হবে? ও কি খুব অবাক হবে, নাকি তার ছেলের হাসি হেসে বলবে তুমি প্রেম করবা? প্রেম মানে কি বোঝো? মিষ্টি খুব শখ করে শাড়ি পরেছে, কপালে টিপ দিয়েছে।
বিষণ্ণর আসার কথা বিকেলে, অথচ এখন সন্ধ্যা হয়ে গেছে। মিষ্টির মুখে রাগ এবং মন খারাপের স্পষ্ট দাগ ফুটে আছে। মিষ্টির খুব ইচ্ছে করছিল বিষণ্ণর সাথে কিছুক্ষণ ঘুরবে, তার মনের কথা বলবে, কিন্তু সেসব হয়তো আর সম্ভব না, কারণ বিষণ্ণর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। ওর ফোন বন্ধ। মিষ্টি মেসেঞ্জারে একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে। মিষ্টির হঠাৎ একটা কথা মনে হলো যে কলেজ থেকে রিজেক্ট করায় বিষণ্ণ আবার উল্টাপাল্টা কিছু করে ফেললো নাকি। ওর যা বাচ্চামি স্বভাব, তাতে এটা করা খুবই স্বাভাবিক। মুহূর্তেই মিষ্টির ছটফট ভাবটা বেড়ে গেল। সিদ্ধান্ত নিল বিষণ্ণর মেসে গিয়ে একবার খোঁজ নিবে। বিষণ্ণর মেসে যাওয়ার উদ্দেশ্যে মিষ্টি যখন বাড়ি থেকে বের হলো, ততক্ষণে রাত হয়ে গেছে। চারদিক অন্ধকার, একটু দূরেই শ্মশান, সেখানে শতাধিক কবরস্তূপ। মিষ্টি দাঁড়িয়ে থাকা অবস্থাতেই একজনকে শ্মশানে নিয়ে যাওয়া হলো। মিষ্টি এখন দাঁড়িয়ে আছে সরু একটা গলির মাঝখানে। গলির দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে। মিষ্টির এতটুকু রাস্তাই চেনা ছিল। বিষণ্ণ এই গলিটা দেখিয়ে বলেছিল ওর মেসটা এদিকেই, কিন্তু এত এত বিল্ডিং এর মাঝে ওকে খুঁজে পাবে কিভাবে। একটু দূরে কয়েকটা ছেলে ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে গল্প করছে, তাদের প্রত্যেকের হাতে সিগারেট। মিষ্টি আশপাশটা ভালোভাবে লক্ষ্য করলো। মুহূর্তেই মিষ্টির শরীর কেমন যেন ছমছম করে উঠল। চারদিকটা একদম ফাঁকা। মিষ্টি বিড়বিড় করে বলল, কেন যে ড্রাইভারকে সাথে নিয়ে এলো না। ড্রাইভার বারবার বলেছিল আফা সাথে যাব, আফনের একা যাওয়া ঠিক হইব না, কিন্তু মিষ্টি নিজেই পাকনামি করে বলেছিল তার আসতে হবে না। মিষ্টি বুঝতে পারছে ড্রাইভারকে সাথে না নেওয়াটা ভয়ঙ্কর অন্যায় হয়েছে। ছেলেদের মধ্যে থেকে দুই একজন মাথা উঁচিয়ে মিষ্টিকে দেখছে। মিষ্টি দ্রুত গলি থেকে বের হওয়ার জন্য পিছন ফিরে হাঁটতে লাগলো। আচমকা মনে হতে লাগলো একটা ছায়া তাকে ফলো করছে। ছায়াটা মিষ্টির সাথে সাথেই হাঁটছে। বিষণ্ণ মুখ ভোতা করে বসে আছে। হাফ ইয়ারলি পরীক্ষায় রেজাল্ট তেমন ভালো হয়নি জন্য কিছুক্ষণ আগে তার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে। বিষণ্ণ ভেতরে ভেতরে সাপের মতো ফুঁসতে লাগলো। বিষণ্ণর মা ঘরে এসেছিল বিছানা গোছাতে। ছেলের এমন অবস্থা দেখে মা নির্লিপ্ত স্বরে বলল, সোফায় গিয়ে বস। বিছানা দেখে তো মনে হচ্ছে গরু শুয়ে আছে। মায়ের কথায় বিষণ্ণ রোবটের মতো গটগট করে বিছানা থেকে উঠে সোফায় গিয়ে বসল। বিষণ্ণর চুপচাপ থাকা দেখে মা বলল, কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে সুযোগ পেলে আমার ঘাড় মুটকে দিবি। বিষণ্ণ মুখ কুঁচকে বলল। এমনি হুট করে আনলা কেন? মা হেসে বলল, তোর বাবা শখ করে অফিসের একজনকে দিয়ে চিতল মাছ কিনে আনছে, এনেই বলল এত বড় মাছ আনলাম আর ছেলেটা খাবে না। বিষণ্ণ মুখ কালো করে বলল, আর তারপরই ড্রাইভারকে ডেকে বলল, বিষণ্ণরে যেমন অবস্থায় পাও সেভাবেই ধরে আনো, তাই না? ড্রাইভার কাকু গিয়ে এমন তাড়া দিচ্ছিল যে আমি ভাবলাম কি না কি হয়েছে, হাফ প্যান্ট পরেই চলে এসেছি। তাতে কি, হাফ প্যান্ট হোক আর যাই হোক, তোকে সব কিছুতেই দারুণ মানায়। তুই হয়েছিস একদম আমার মতো। এ কথা বলে বিষণ্ণর মা বিছানা গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। বিষণ্ণ বলল, তোমার মাছ রান্না করার রেসিপি দেখা শেষ? এখন ফোনটা দেয়া যাবে? শেষ, রান্নাঘরে রাখছি। বিষণ্ণ মুক্ত পাখির মতো ছুটে রান্নাঘরে গেল। ফোনটা হাতে নিয়েই ফ্লাইট মোড অন অফ করে দিল। এতক্ষণ ফ্লাইট মোড অন ছিল যে মিষ্টির কল মা না দেখে। বিষণ্ণ জানতো মিষ্টি ফোন দেবে। মেসেঞ্জারে ঢুকেই দেখলো মিষ্টির অর্ধশত মেসেজ। বিষণ্ণ একটা শুকনো ঢেকুর তুলল। মিষ্টি যে প্রচণ্ড রেগে আছে সেটা তার মেসেজ দেখেই বুঝতে পারলো বিষণ্ণ। সব শেষে মিষ্টি লিখেছে, তোর খোঁজ করতে মেসেজ যাচ্ছি, যদি তোর দেখা পাই তাইলে তুই শেষ। ভয়ের সাথে সাথে বিষণ্ণর একটু খুশিও হতে লাগলো। প্রেমিকাকে মাঝে মধ্যে প্রচণ্ড রাগাতে হয়। পরক্ষণে মনে হলো মিষ্টি তো ম্যাচ চিনে না, গলির মাঝে ও আমায় খুঁজবে কোথায়। বিষণ্ণ ফোন ব্যাক করলো, রিং হলো কিন্তু ধরলো না। বিষণ্ণ ঘরে এলো, এসে দেখলো মা বালিশের কভার লাগাচ্ছেন। বিষণ্ণ মায়ের গলা জড়িয়ে আদুরে স্বরে বলল, মা, ও মা। বিষণ্ণর মুখে এমন ডাক শুনে তিনি হেসে বললেন, আবার কি হলো? তোমার একটা কথা বলি। কি কথা? অনেক সিক্রেট একটা কথা, এতদিন বলিনি। মা কিছুটা অবাক হয়ে বলল, তোর সিক্রেট কথা আর আমি জানি না? না মানে এতদিন বলিনি জন্য কেমন কেমন লাগছিল। হাবভাব দেখে মা বুঝতে পারলো বিষণ্ণ প্রেমে পড়েছে। তিনি চোখ সরু করে বললেন,
কারো প্রেমে পড়েছিস নাকি? মায়ের কথা শেষ হতে না হতেই বিষণ্ণ প্রবল বেগে মাথা নাড়াল। মা বিস্মিত হয়ে বলল, বলিস কি? মেয়েটা কে? মিষ্টি। তোর সিনিয়র ওই মেয়ে ফ্রেন্ডটা? বিষণ্ণ লজ্জায় দুই হাতে হাসি চেপে আবারও প্রবল বেগে মাথা নাড়াল। বিষণ্ণর মা হতভম্ব হয়ে বলল, মুখ ঢাকছিস কেন? লজ্জা পাচ্ছিস? বিষণ্ণ মুখ ঢেকে রেখেই বলল, ওর কথা বলে খুব লজ্জা পাই। ও মাগো, তুই তো তোর বাবাকেও ছাড়িয়ে গেছিস, কিন্তু মিষ্টি তো তোর থেকে এক ব্যাচ সিনিয়র। বিষণ্ণ কাচুমাচু ভঙ্গি করে বলল, একটু তো সিনিয়র হয়েছে, তাতে সমস্যা কি? আমি ম্যানেজ করে নেবো, সমস্যা নেই। ওর ছবি আছে না? তুমি তো দেখেছো, ভিডিও কলে কথাও তো বললা সেদিন। এ কথা বলতে বলতে বিষণ্ণ গ্যালারিতে গিয়ে সার্চ বারে মিষ্টি মেয়ে লিখে সার্চ দিতেই মিষ্টির শত শত ছবি চলে আসলো। বিষণ্ণর মা হতভম্ব হয়ে তাকালো ছেলেদিকে, মৃদু স্বরে বলল, ওর নাম দিয়ে পিক রেখে দিয়েছিস? উত্তরে বিষণ্ণ নাজুক একটা হাসি দিল। বিষণ্ণর মা বেশ আগ্রহ এবং মনোযোগ সহকারে মিষ্টির ছবি দেখছেন। বিষণ্ণ বিস্মিত দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। মিষ্টির ছবি দেখার সময় বিষণ্ণর মা চোখ সরু করলে বিষণ্ণ চোখ সরু করে। কয়েকটা ছবি দেখে বিষণ্ণর মা বলল, দেখলাম। বিষণ্ণ চরম আগ্রহ এবং উত্তেজনা চেপে রেখে বলল, অনেক কিউট না? সুন্দর। মায়ের মুখে সুন্দর শব্দটা শুনে বিষণ্ণ বিছানায় একটা ডিগবাজি দেওয়ার চেষ্টা করলো। ফলস্বরূপ বিছানা থেকে পড়ে গিয়ে হাতে একটা ক্ষত সৃষ্টি হলো। ছেলের এমন পাগলামি দেখে বিষণ্ণর মা ভবিষ্যৎ ভেবে চিন্তিত হয়ে পড়লেন। প্রচণ্ড ভয়ে মিষ্টির কান্না পেয়ে গেল। গলিটা যেন একটা চক্রগুহ হয়ে আছে, যতই যাচ্ছে ততই রাস্তা বাড়ছে। মিষ্টি অনুভব বুঝতে পারছে ছায়াটা এতক্ষণে ওর খুব কাছাকাছি চলে এসেছে। ওইটা কি সত্যি ছায়া নাকি কোনো মানুষ? মিষ্টি সিদ্ধান্ত নিল পিছন ফিরে তাকাবে। পরক্ষণে আবার ভয়ও হতে লাগলো, যদি ভয়ঙ্কর কিছু চোখে পড়ে যায়। মিষ্টির হঠাৎ তখনকার সেই শ্মশানে লাশ নিয়ে যাওয়া দৃশ্যটা চোখে পড়ল। ভয়ে মিষ্টির মুখ থেকে অস্ফুটে স্বর বের হতে লাগলো। লাশের কথা মনে হতেই তীব্র একটা গন্ধ নাকে এসে ভেসে গেল। মিষ্টি আতঙ্ক সামলাতে না পেরে সাহস করে পিছু তাকালো। পেছন ফিরতেই লাল টকটকে একটা চোখ মিষ্টি দেখতে পেল। সেই চোখে কয়লার একটা টুকরোতে ধকধক করে আগুন জ্বলছে। সেই ধকধক করে পুড়তে থাকা চোখ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এমন একটা দৃশ্য দেখে মিষ্টি প্রচন্ড একটা চিৎকার দিয়ে গলির রাস্তায় ধপ করে পড়ে গেল। ছায়া ধীরে ধীরে মিষ্টির শরীর ঝুঁকে মিষ্টিকে পরখ করে নিচ্ছে। রাতে খাবার টেবিলে মুখ কালো করে বসে আছে বিষণ্ণর বাবা। তার ঠিক সামনেই বিষণ্ণর মা বসে বসে ঘুমে হাই তুলছেন। হাই তোলা দেখে বিষণ্ণর বাবা রেগে মেগে বললেন, এত বড় হা মেলে খাই দিচ্ছ কেন? হ্যাঁ, গলার ভিতরে অর্ধেকটা দেখা যায়। এমন কথা শুনে বিষণ্ণর মা মুখ ভোঁতা করে বলল, তো কি করব? তোর মতো পেঁচার মতো মুখ করে বসে থাকবো? তর্ক করছো কেন? আমি রেগে আছি, বুঝতেছো না? বিষণ্ণর মা আবারও হাই তুলে বললেন, যত অকাজে তোমার রাগ। বিষণ্ণর বাবা চরম হতভম্ব হয়ে বললেন, ছেলের জন্য শখ করে মাছ কিনে আনতাম, আর এখন শুনতেছি ও বাইরে গেছে। এর রাগ করাটা অকাজের? আর কতবার বলবো? মিষ্টির মা ফোন করেছিল, ওখানে গেছে। আবার বৃষ্টি? এই মেয়েটা ওর সিনিয়র, ওর সাথে কিসের বন্ধুত্ব? হ্যাঁ, আর এত রাতে কেন ওর বাবা ডেকেছে? মিষ্টি বাড়িতে নেই, ওর নাকি ফোনটাও বন্ধ। বিষণ্ণকে বলতেই ও ছুটে গেল ওকে খুঁজতে। বাহ, আর তুমি খুঁজতে যেতে দিলে? হ্যাঁ, ওই মেয়ে কোথায় বিষণ্ণ কে জানবে? বিষণ্ণ কেমনে জানবে সেটা? এত রাতে আমার ছোট্ট ছেলেটাকে একা যেতে দিলে? বারণ করেছিলাম, শোনেনি। আরও বাইরে থেকে পড়াশোনা করছে, রাতে শহরে চলাচলও ভালোই পারে, তোমার মতো না। বিষণ্ণর বাবার রেগে সামনে রাখা মাছের বাটিটা ফেলে দিলেন। এমন ভাবে ফেলে দিলেন যেন নিচে পড়ে ভেঙে না যায়। বাটি ফেলে বিষণ্ণর বাবা বুঝতে পারলো সে বিশাল বড় অন্যায় করে ফেলেছে। শুধু শুধু রেগে আছে এটা দেখানোর জন্য এত কষ্টের রান্না ফেলে দেওয়া ঠিক হয়নি। বিষণ্ণর বাবা আর কিছু না বলে ঘরে চলে এলেন। বিছানার পাশে পায়চারি করতে করতে তার ম্যানেজারকে ফোন দিয়ে বললেন, আপনাকে যে বিষণ্ণকে খুঁজতে বললাম, ওকে খুঁজে পেয়েছেন? জি পেয়েছি, ওর মেসের কাছেই দেখা পাইছি। ও এখন পাগলের মতো মিষ্টি নামে একটা মেয়েকে খুঁজছে। ফোনটা বিষণ্ণকে দাও। খানিকক্ষণ বাদে ম্যানেজার বলল, স্যার কথা বলতে রাজি হচ্ছে না, বললো আরেকবার ফোন দিলে
আসার মেরে ভেঙে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আপনি ওর সাথে থাকুন, ওকে নজরে রাখুন। জি স্যার, আপনি একদম ভাববেন না। রাখি স্যার। বিঘ্ন একটা রিক্সা উঠছে। ফোন রেখে ম্যানেজার দৌড়ে বিষণ্ণর কাছে গিয়ে বলল, কোথায় যাচ্ছ? মিষ্টির বাড়িতে। রিক্সা কেন? আমার সাথে গাড়ি আছে। এটা শুনে বিষণ্ণ দ্রুত রিক্সা থেকে নেমে বলল, কোথায় গাড়ি? গলির মোড়ে। কথা শেষ হতেই না হতেই বিষণ্ণ গলির মোড়ের দিকে প্রবল গতিতে দৌড়াতে লাগলো। ওর দৌড় দেখলে মনে হবে কুকুরের দল ওতে ওরে কামড়ে দিতে পিছু লেগেছে। পেছন পেছন ম্যানেজারও দৌড়াচ্ছেন। মিষ্টির বাড়ির সামনে গাড়ি থামলো। বিষণ্ণ মিষ্টির বাড়িতে ঢুকলো। মেইন গেট খোলাই ছিল। বাড়িতে ঢুকেই বিষণ্ণ পাগলের মতো চেঁচিয়ে বলল, আন্টি, আন্টি, কই তুমি আন্টি? সিঁড়ির ওপর থেকে মিষ্টির মা এগিয়ে এসে বিষণ্ণকে ইশারায় চেঁচামেচি বন্ধ করতে বলল। বিষণ্ণ কয়েক সেকেন্ড সিঁড়ি পেয়ে মিষ্টির মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। মিষ্টির মা বলল, মিষ্টি ঘরে ঘুমাচ্ছে, ওর শরীর খারাপ। মিষ্টি ঘরে আছে। কথাটা শুনে বিষণ্ণর বুক থেকে যেন বড় একটা পাথর সরে গেল। বিষণ্ণ বড় বড় শ্বাস ফেলে বলল, আমি মিষ্টিকে দেখে আসি। কথা বলিস না, ডাক্তার ওকে ডাকতে মানা করছে। আচ্ছা। এ কথা বলে বিষণ্ণ মিষ্টির ঘরে গেল। গিয়ে দেখলো মিষ্টি বিছানার মাঝখানে শুয়ে আছে। বিষণ্ণ খুব সাবধানে মিষ্টির পাশে বসলো। আলতোভাবে মিষ্টির কপালে হাত রাখলো। বিষণ্ণর চোখ বেয়ে কয়েক ফোঁটা জল টপ টপ করে মিষ্টির কপালে পড়ল এবং সঙ্গে সঙ্গে মিষ্টির চোখ আর ঠোঁট খানিকটা কেঁপে উঠল। মিষ্টির খোঁজে পাওয়া যাচ্ছে না শুনে বিষণ্ণ টেনশনে মাথা খারাপের মতো অবস্থা হয়েছিল। মনে হাজারটা খারাপ চিন্তা হয়েছিল। একা একটা মেয়ে, রাতে বাইরে, যোগাযোগ করা যাচ্ছে না, এমন অবস্থায় টেনশন হওয়াটাই স্বাভাবিক। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, চিন্তা করবেন না, মিষ্টির কিছু হয়নি, ডাক্তার দেখিয়েছি আমি। বিষণ্ণ চমকে আশেপাশে তাকালো। দেখলো সোফায় একটা ছেলে বসে আছে। ফর্সা, কপালের অর্ধেক অবধি চুলে ঢাকা, দেখতে বেশ সুপুরুষ। বিষণ্ণ লক্ষ্যই করেনি ঘরে অন্য কেউ আছে। বিষণ্ণ ছেলেটিকে এক দেখাতেই চিনতে পারল। ছেলেটির বাসা মিষ্টির বাড়ি থেকে কয়েক বিল্ডিং পরেই। কলেজ যাওয়ার সময় মাঝে মধ্যে তাকে দেখা যায় ফর্মাল ড্রেস পরে অফিসে যাচ্ছে। কিন্তু ছেলেটা এখানে কি করছে? বিষণ্ণ জিজ্ঞেস করলো। আপনি? ছেলেটি কিছু বলার আগেই মিষ্টির মা হাতে একটা প্রেসক্রিপশন নিয়ে ঘরে ঢুকলেন। টেবিলে কাগজটা রেখে বিষণ্ণকে বললেন, তুই ছিলি কোথায়? মিষ্টি মনে হয় তোর সাথে দেখা করতে গেছিল। হ্যাঁ, কিন্তু ওর কি হয়েছে? অসুস্থ হলো কিভাবে? আর বলিস না, সর্বনাশ হয়ে যেতে পারতো। ও একটা গলির কাছে গিয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল। সিট আইফোন গলিতে তোর মেসে। হ্যাঁ। তাহলে তুই তোর মেসে দেখা করতেই গিয়েছিল? তুই মেসে ছিলি না? না, আমি বাড়িতে ছিলাম। ওকে খুঁজে পেলে কিভাবে? ড্রাইভার আমার ফোন দিয়ে করে বলল মিষ্টি একটা গলিতে আছে। অনেকক্ষণ হলো, এখনো আসছে না। শুনি তো আমি ড্রাইভারকে রাগ করলে হলাম যে কেন একা ছাড়লো। ড্রাইভার বলল মিষ্টি নাকি সাথে যেতে বারণ করছে। কেমন বেকুব ড্রাইভার পুষতেছি বল। তারপর? এটা শুনেই তো তোকে ফোন দিলাম, জায়ানকেও ফোন দিলাম। শেষে জায়ানকে ড্রাইভারকে নিয়ে গলিতে খুঁজে ওকে নিয়ে এলো। কি সর্বনাশটাই না হতে পারতো বলতো। আমার তো ভাবলে হাত পা কেঁপে ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে। বিষণ্ণ এক পলক জায়ানের দিকে তাকালো। ছেলেটাকে তার কেমন যেন লাগছে। জায়ান বলল, আন্টি আমি এখন যাই, মিষ্টির ঘুম ভাঙলে আমায় জানায়েন, কাল অফিস আছে। তোমায় এত রাতে ডিস্টার্ব করলাম। আরে আন্টি কি যে বলেন না, আপনাদের আমি নিজের মনে করি। কাল অফিস যাওয়ার পথে মিষ্টিকে দেখে যাব, কোনো প্রয়োজন হলে বলবেন। আজ আসি। এটা বলে জায়ান চলে গেল। মিষ্টির মা জায়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। এতে বিষণ্ণ বিরক্ত হয়ে বলল, এমনি তাকিয়ে কি দেখো? মেয়ে বিদায় দিচ্ছ নাকি? এমন একটা ছেলের সাথে মেয়ের বিদায় দিতে পারলেই শান্তি। কথাটা যেন বিষণ্ণর মাথা ফুটো করে ওপার হয়ে দিয়ে বের হয়ে গেল। বিষণ্ণ মুখ গম্ভীর করে বলল, মানে কি বলো তুমি? ছেলেটা কত ভদ্র তাই না রে? বিষণ্ণ মুখ ভোতা করে চুপ করে রইল। মিষ্টির মা বলল, প্রাইভেট একটা ভার্সিটির লেকচারার, ব্যবহার অন্তত নিপুণ। মিষ্টির মায়ের মুখে এমন কথা শুনে বিষণ্ণর প্রচণ্ড রাগ লাগছে। আন্টি কোনোভাবে কি মিষ্টির সাথে এই ছেলের বিয়ের বিষয়ে কিছু ভাবছেন নাকি? এমনটা হলে ওই ছেলের শুধু একটা এলাকা না,
কি করে শহর ছাড়তে হয় বিষণ্ণ ভালো করেই জানা আছে। মিষ্টির মা বলল, এই বিষণ্ণ হুম। ছেলেটার পাশে মিষ্টিকে মানাবে বলতো? বিষণ্ণ পেঁচার মতো মুখ করে বলল, ছেলেটার পাশে মিষ্টি কেন দাঁড়াবে? বরং মিষ্টির পাশে ওই ছেলেটাকে ইঁদুরের মতো লাগবে, গণেশের পায়ে ইঁদুরের মতো। কি যে বলিস তুই, ছেলেটা কত নর্ম। হুদাই এসব বলবা না তো, মিষ্টির পাশে ওকে মানাবে না। আচ্ছা আঙ্কেল কই, ওনারে জানিয়েছো? তারপরও বলে দিচ্ছি, ওকে পাওয়া গেছে। আঙ্কেল আসছে? 10টার দিকে আসে, ও উপন্যাস নিয়ে ব্যস্ত। এই বয়সে নাকি উপন্যাস লিখবে? তুই কি থাকবি? গেস্ট রুম খুলে দেই? থাকবো না, মিষ্টির ঘুম ভাঙলে একটু কথা বলে চলে যাব। কখন ভাঙবে সে আশাতে বসে থাকবি? আমার সমস্যা হবে না। আচ্ছা, আমি তাহলে ঘরে গেলাম। ওর ঘুম ভাঙলে আমায় ডাকিস। আচ্ছা। আন্টি চলে গেলেন। বিষণ্ণ মুগ্ধ দৃষ্টিতে আন্টিকে দেখছে। আন্টিকে বিষণ্ণর ভীষণ কাছের একজন মনে হয়। উনিও বিষণ্ণকে নিজের ছেলের মতোই দেখেন, বিশ্বাস করেন। বিশ্বাস না করলে একা একটা মেয়েকে রুমে নির্দ্বিধায় রেখে যান। আন্টির এমন বিশ্বাস দেখে বিষণ্ণর মাঝে মাঝে বড্ড অসহায় বোধ হয়। মিষ্টির ঘুম ভাঙল 11টায়। এর মধ্যে মিষ্টির বাবা এসে মেয়েকে দেখে গেছেন। তিনি ব্যালকনিতে বসে গল্প লিখছেন। ঘুম ভাঙতেই বিষণ্ণ মিষ্টিকে ধরে বিছানায় আধশোয়া করে শুইয়ে দিল। মিষ্টি চোখ মেলে বিষণ্ণকে দেখে আচমকা জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল, ছায়া, একটা ছায়া, লাল চোখ, চোখে আগুন। এসব বলতে বলতে মিষ্টি ভয়ে বিষণ্ণকে আরো জোরে জড়িয়ে ধরল। বিষণ্ণর পিঠে মিষ্টির নখ বসে গেছে। বিষণ্ণ মিষ্টিকে শান্ত করার চেষ্টা করলেও লাভ হচ্ছে না। মিষ্টি বারবার শুধু ছায়ার কথা বলছে। ইতোমধ্যে মিষ্টির বাবা মা ঘরে এলেন। মিষ্টি বাবাকে দেখে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে একই কথা বারবার বলছে, ছায়া ছায়া। মিনিট 15 পর মিষ্টি কিছুটা স্বাভাবিক হলো। বিষণ্ণ ওর কপালে হাত রেখে দেখলো কপাল জ্বরে পুড়ে যাচ্ছে, শরীর কাঁপছে থরথর করে। মিষ্টির এক হাত বাবার হাতে, অন্য হাতে বিষণ্ণর হাত চেপে ধরে বসে আছে। বিষণ্ণ বলল, মিষ্টি আপু, তোমার এখনো ভয় করছে? আমি আছি, আঙ্কেল আন্টি সবাই এখানে আছে। কিসের ভয়? কিছু হয়নি, এই যে দেখো। মিষ্টি হিক পেরে কান্না করছে। কিছুক্ষণ পর কান্নার বেগ একটু কমল। মিষ্টি কান্না মিশ্রিত স্বরে বলল, একটা ছায়া আমায় দেখছিল। বিষণ্ণ মিষ্টির হাতে হাত রেখে বলল, এখন এসব বলতে হবে না, তুমি রেস্ট নাও, কিচ্ছু হয়নি, তুমি ভুল দেখেছো। কোনো ছায়া ছিল না, ওইটা ড্রাইভার নইলে জায়ান ভাই ছিল। অন্ধকারে তুমি ছায়া দেখেছো। এখন তুমি ঘুমানোর চেষ্টা করো তো, চোখ বন্ধ করো। মিষ্টি বাচ্চা মেয়ের মতো সাথে সাথেই চোখ বন্ধ করলো, কিন্তু বিষণ্ণ হাত ছাড়লো না। মিষ্টির মা চেষ্টা করলো বিষণ্ণর হাত ছাড়িয়ে নিতে, কিন্তু পারল না। মিষ্টির আতঙ্ক এখনো কাটেনি। বিষণ্ণ বলল, আন্টি, ও হাত ধরে থাক, আমি খাটের পাশে হেলান দিয়ে বসে থাকবো, সমস্যা নেই। হাত ধরে থাকলে ওর ভয়টা কিছুটা নিয়ন্ত্রণে থাকে। সারারাত বিষণ্ণ নির্ঘুম অবস্থাতে বসে রইল। ভয়ের ব্যাপারটা যে এতটা গভীরে পৌঁছাবে কেউ আশা করেনি। 3 দিন ধরে মিষ্টি একদম চুপচাপ হয়ে গেছে, তেমন কথা বলে না, সব সময় শুধু বাইরের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে 3-4 জন পীর ফকির এসে গলায় হাতে কবজি বেঁধে দিয়ে গিয়েছেন। মিষ্টির এই অবস্থা দেখে যতটা না মিষ্টির বাবা মা ভেঙে পড়েছে, তার থেকে বেশি ভেঙে পড়েছে বিষণ্ণ। সে সারাদিন সারা রাত মিষ্টির একটা হাত ধরে বসে থাকে, চোখে সব সময় অশ্রু। বিষণ্ণর বাবা মা এসে বিষণ্ণকে নিয়ে যেতে চেয়েছিল, বিষণ্ণ কিছুতেই যায়নি। মিষ্টির এই অবস্থার জন্য বিষণ্ণ নিজেকে দায়ী করেছে। বিষণ্ণর মনে হচ্ছে তার জন্যই মিষ্টি এখন ভয়ঙ্কর এক জগতে বাস করছে। তারা মিষ্টির অবস্থা দেখে একটা কথাই বললেন, কিছুটা সময় দিন, মানসিকভাবে সে প্রচন্ড দুর্বল। ওনারা আরেকটা কথা বলেছেন, সেটা শোনার পর থেকে বিষণ্ণর মাথায় আগুন দগদগ করে জ্বলছে। সে শুধু অপেক্ষা করছে মিষ্টি সুস্থ হওয়ার জন্য। সাইকিয়াট্রিস্ট বলেছে মিষ্টির মস্তিষ্কে ভয় বিষয়টা গভীরভাবে ঢুকে গেছে, সাথে হয়তো অন্য কোনো ঘটনাও সে রাতে তার সাথে ঘটে গেছে। হতে পারে সেটা শারীরিক কোনো কিছু, যার জন্য ও নিজেই সুস্থ হওয়ার চেষ্টাও করছে না। গলিতে মিষ্টির সাথে কি আদৌ শারীরিক সম্পর্ক করা হয়েছিল? এতটুকু ভাবতে বিষণ্ণর শরীর কাঁপুনি দিয়ে একটা শিহরণ বয়ে গেল। সে রাতের পর থেকে মিষ্টি কেমন যেন অগোছালো হয়ে গেল, সারাক্ষণ চুপচাপ ঘর অন্ধকার করে বসে থাকে। বিষণ্ণ সবসময় মিষ্টির আশেপাশে থাকার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। মিষ্টি তার পাশে কাউকে সহ্য করতে পারছে না।
ঘর নিকষ অন্ধকার করে মিষ্টি খাটের এক পাশে বসে আছে। সত্যিটা সবাইকে বলে দেওয়া উচিত, মিষ্টি পারছে না সহ্য করতে, পারছে না বলতে। এমন সময় দরজায় খটখট শব্দ হলো, মিহি স্বর ভেসে এলো। মিষ্টি মা, দরজা খোল। দেখ, জায়ান তোর সাথে দেখা করতে এসেছে। মিষ্টি চোখের জল মুছে উঠে দাঁড়ালো। ঠিকমতো হাঁটার শক্তিটাও নেই তার। হেলে দুলে দরজাটা খুলল মিষ্টি। জায়ান মিষ্টির মাকে বলল, আন্টি, আমি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলবো। হ্যাঁ বাবা, দেখো তো ও কথা বলে কিনা। আমি রোজ এত টাকাটাকি করি, গল্প করার চেষ্টা করি, ও কিছুই বলে না, শুধু কেঁদেই চলছে। অতটুকু বলতে বলতে মিষ্টির মা হু হু করে কেঁদে ফেলল। জায়ান ঘরে ঢুকলো। জায়ানকে দেখে মিষ্টির প্রচন্ড রাগ, ঘৃণা, একই সঙ্গে ভয় হচ্ছে। জায়ান বেশ স্বাভাবিক স্বরে বলল, কেমন আছো মিষ্টি? মিষ্টি কান্না মিশ্রিত স্বরে রেগে মেগে চেঁচিয়ে জবাব দিল, আবার কেন এসেছেন? ওকে মারতে? বাঁচিয়ে রাখতে পারবেন না তাহলে কেন এমনটা করলেন? জায়ান কঠিন স্বরে বলল, মিষ্টি প্লিজ বোঝার চেষ্টা করো, আর কতবার বলবো? অজ্ঞান অবস্থায় তোমায় দেখে আমার মাথা ঠিক ছিল না। আপনি আর একটা কথাও বলবেন না। একটা কুকুরের সাথে আপনার কোনো পার্থক্য নেই। তুমি তাহলে বাচ্চাটার অ্যাবর্শন করাবে না? সে না করলে এটা তোমার ব্যাপার, তবে আমি তোমায় বিয়ে করব না, এটা তো ভালো করেই জানো। সমাজে নষ্টা মেয়ে হয়ে বেঁচে থাকতে পারবে তো? জায়ানের কথায় মিষ্টির শরীরে যেন আগুন ধরে গেল। জায়ানের গালে কষিয়ে এক চড় বসাতেই জায়ান টেবিলের সাথে ধাক্কা খেয়ে টেবিলে থাকা কাচের গ্লাস মেঝেতে পড়ে ভেঙে গেল। জায়ানের শার্টের কলার চেপে ধরে মিষ্টি অগ্নি দৃষ্টিতে চেয়ে বলল, তোকে আজ আমি মেরেই ফেলবো বাস্টার্ড। মেয়েদের শরীর নিয়ে খেলিস? এই পর্যায়ে চেঁচামেচিতে মিষ্টির মা মিষ্টির ঘরে এসে দেখে মিষ্টি জায়ানের শার্টের কলার চেপে ধরেছে। মিষ্টির মা মিষ্টিকে আটকানোর আগেই জায়ানকে নাক বরাবর প্রচণ্ড এক ঘুষি আছড়ে পড়ল। মিষ্টি থেকে জায়ানকে ছাড়িয়ে নিয়ে মিষ্টির মা জায়ানকে নিয়ে বাইরে চলে গেলেন। মিষ্টি ঘরের মেঝেতে বসে পাগলের মতো চিৎকার করে কান্না করছে। বসার ঘরে বিষণ্ণ বসে আছে। বিষণ্ণ ঠিক সামনের সোফায় মিষ্টির মা কেঁদে কেঁদে বলছে, বিষণ্ণ বাবা, কিছু তো একটা উপায় বলো না। হাসি খুশি মেয়েটা আমার দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছে। দেশের এত বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখালাম, কিছুই তো হচ্ছে না। বিষণ্ণ দুঃখী স্বরে বলল, মিষ্টির অসুস্থতা আরো বেড়েছে। কালকেও তো ভালো দেখলাম, আমার সাথে দু একটা কথাও বললো। আর জায়ান এসেছিল, ও জায়ানকে পাগলের মতো মারধর করছে। আমার এত চঞ্চল মেয়েটা কি হয়ে গেল বলতে পারিস? এতটুকু বলে মিষ্টির মা কান্নায় ভেঙে পড়ল। বিষণ্ণ কাছে বসে ওনাকে সান্ত্বনা দিতে দিতে বলল, আন্টি তুমি কেঁদো না প্লিজ। এখন আমাদের মনকে শক্ত রাখতে হবে। মিষ্টিকে আমি সুস্থ করে তুলবই, তুমি দেখো প্লিজ, কেঁদো না। মিষ্টির বাবার দিকে তাকানো যাচ্ছে না। লোকটা 2 দিন ধরে কিছুই খাচ্ছে না, সারাক্ষণ মিষ্টির কথা বলে ঝুরঝুর করে কান্না করে। এমন সময় মিষ্টির ঘর থেকে প্রচণ্ড হুটোপুটির শব্দ হতে লাগলো। বিষণ্ণ ছুটে গেল মিষ্টির ঘরের দিকে। দরজার কাছে গিয়ে চেঁচিয়ে মিষ্টিকে ডাকছে, কিন্তু মিষ্টি কোনো জবাব দিচ্ছে না, শুধু পাগলের মতো চিৎকার করছে আর বারবার বলছে, আমি একটা নষ্টা মেয়ে, আমি নষ্ট মেয়ে। মিষ্টির অবস্থা ভালো না বুঝে মিষ্টির মা বিষণ্ণকে বলল, বিষণ্ণ দরজা ভাঙতে হবে। মিষ্টি নিশ্চয়ই খারাপ কিছু করে ফেলবে, তুই দরজা ভাঙার ব্যবস্থা কর। দরজা অনেক হেভি মেটাল দিয়ে তৈরি, সহজে ভাঙা সম্ভব না। তবুও বিষণ্ণ দরজায় হাত লাগিয়ে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করলো। হঠাৎ মিষ্টি চুপ হয়ে গেল। একদম পিন পতন নীরবতা দেখিয়ে বিষণ্ণ ছাড়া শরীর হিমতে শুরু করলো। প্রচন্ড গতিতে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করতে করতে হঠাৎ চোখে পড়ল দরজার নিচ দিয়ে গড়িয়ে আসা রক্ত প্রবাহের দিকে। মিষ্টির চিৎকার হঠাৎ থেমে গেল। মেঝে থেকে রক্ত গড়িয়ে বের হচ্ছে। তবে কি মিষ্টি মিনিট দুয়েক ধাক্কার পর দরজাটার একটা পাল্লা ভাঙতে সক্ষম হলো বিষণ্ণ। ভাঙ্গা পাল্লাটার মধ্য দিয়ে ঘরের ভেতর ঢুকতেই মিষ্টিকে দেখে বিষণ্ণর হাত পা অবশ হয়ে গেল। সারা ঘরের মেঝেতে রক্তের স্রোত। মিষ্টির নিথর দেহ মেঝেতে পড়ে আছে। হসপিটালে মিষ্টিকে যখন নেওয়া হয় তখন মিষ্টি একদম নুয়ে গেছে। দ্রুত 3 জন নার্স মিষ্টিকে কোথায় যেন নিয়ে গেল। মিষ্টির মা অঝরে কান্না করছে। মিষ্টির বাবা নির্বাক। কিছুক্ষণ বাদে ডাক্তার এসে বলল, রক্ত যে হারে বেরিয়েছে আর একটু দেরি হলে হয়তো প্রেগন্যান্সি ড্রেপ যেত, তবে আমরা এখনো শিওর হতে পারছি না বেবি জার্মানিতে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা প্রবল।
কথাটা শুনে মিষ্টির বাবা মায়ের পায়ের তলার মাটি যেন সরে গেল। প্রেগন্যান্সির মিস যাবে মানে কি? ডাক্তার কি মিষ্টির বদলে অন্য কোনো মেয়ের কথা ভুলে এখানে এসে বলছে? মিষ্টির বাবা চোখ থেকে চশমাটা সরিয়ে বিস্ময় হতে বলল। আপনার মনে হয় ভুল হচ্ছে, আমার মেয়ে প্রেগনেন্ট না তো? ডাক্তার ভ্রু কুঁচকে বলল। কি বলেন? আমরা তো টেস্ট করে দেখলাম উনি প্রেগনেন্ট। রোগীকে দেখেই বলছি প্রেগনেন্ট। শরীর ফুলা ফুলা ভাব। যে যাই হোক, রোগী এখন মানসিকভাবে বিপজ্জনক। কিছুক্ষণ পর আমার কেবিনে একবার আসবেন। কথাটা বলে ডাক্তার চলে গেল। মিষ্টির বাবা চোখ বড় বড় করে মিষ্টির মায়ের দিকে তাকালো। মিষ্টির মা থমড়ে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। মিষ্টির বাবা কাঁপা কাঁপা গলায় বলল। এটা কি বললো ডাক্তার? মিষ্টি এরকম একটা কাজ করছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ডাক্তার ভুল বলছে, আমাদের মেয়েকে আমরা চিনি তো, এরকম কিছু মিষ্টি কখনোই করবে না। মিষ্টির বাবা লক্ষ্য করলো বিষণ্ণ নেই। তিনি আশেপাশে বিষণ্ণকে খুঁজলেন, পেলেন না। মিষ্টির মাকে বললেন। মিষ্টির ওই বন্ধুটা কই? মিষ্টির মা চোখ মুছে বলল। তাই তো, বিষণ্ণ কই গেল? ফাঁকা রাস্তায় বিষণ্ণ হাঁটছে, তার শার্ট ভিজে আছে রক্তে। শার্টটা খুলে কোমরে বাঁধতে বাঁধতে বিষণ্ণ হাঁটছে মাথা শূন্য অবস্থায়। পকেট থেকে বের করলো সাদা কাগজটা। কাগজে মিষ্টির এলোমেলো হাতের লেখা। কাগজটার দিকে তাকিয়ে বিষণ্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল। এ হাসি হতাশার, দুঃখের, রাগের। কাগজটা পেয়েছিল মিষ্টির হাতে। দরজা ভেঙে বিষণ্ণ যখন মিষ্টির কাছে আসে তখন তার বাম হাতের মুঠোয় কাগজটা ছিল। বিষণ্ণ কাগজটা নিয়ে পকেটে রেখেছিল। হসপিটালে মিষ্টিকে যখন নার্সরা নিয়ে গেল তখন বিষণ্ণ কাগজটা খুলল। কাগজে এলোমেলো অক্ষরে লেখা। আমি আর সইতে পারছি না বাবা, আমার পেটে অবৈধ সন্তান বড় হচ্ছে। সে রাতে আমি যখন অজ্ঞাত ছিলাম তখন জায়ান আমার দুর্বলতার সুযোগ নিয়েছে, ফলস্বরূপ আমি প্রেগনেন্ট। জায়ান পুরো বিষয়টা অস্বীকার করছে। আড়ষ্টে, ঘৃণায়, লজ্জায় কথাটা কিছুতেই তোমাদের বলতে পারিনি। নিজের কাছেই আমার নিজেকে নর্দমার মতো মনে হতো। আর লিখতে পারছি না, হাত থেকে রক্ত বেরোচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ভালো থেকো তোমরা। বিষণ্ণ এই নিয়ে লেখাটা 3 বার পড়ল। খুব সম্ভব কাল সকালে নিউজের হেডলাইন হতে যাচ্ছে জয়ান। বিষণ্ণ লক্ষ্যই করেনি প্রাইভেট কারে বসে দুজন লোক তার উপর নজর রাখছে। বিষণ্ণ যখন কাগজের দিকে তাকিয়ে মিষ্টির কথা ভাবছে ঠিক সেই মুহূর্তে হঠাৎ পেছন থেকে কেউ একজন বিষণ্ণর মুখ চেপে ধরল। বিষণ্ণ কিছু বুঝে ওঠার আগেই স্যুট পরা একজন বিষণ্ণকে গাড়িতে তুলল। মিষ্টির বাবা সকাল থেকে ডাক্তারকে রিকোয়েস্ট করেও মিষ্টির সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন না। এক পর্যায়ে রেগে গিয়ে মিষ্টির বাবা বলল। আমাকে আমার মেয়ের সাথে দেখা করতে দিচ্ছে না কেন? আসলে রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল। এখন কাউকে দেখা করতে দেওয়া সম্ভব না। কথাটা বলেই ডাক্তার চলে গেল বোর্ড কনফারেন্স। সব ডাক্তার নার্স সেখানে উপস্থিত। সিনিয়র ডাক্তার গম্ভীর স্বরে বলল। এত লোকের চোখ এড়িয়ে রোগীকে নিয়ে চলে গেল। রোগীর বাবা তো অস্থির হয়ে গেছে মেয়েকে দেখার জন্য। উপস্থিত ডাক্তারদের মধ্যে একজন বলল। এবার পুলিশকে খবর দেওয়া উচিত। পুলিশকে খবর দিলে আর মেয়ের বাবা যদি বেঁকে বসে তাহলে আমাদের লাইসেন্স কাটা যাবে। এ তো ভারী মুশকিলে পড়ে গেল। মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে, এসব জানাজানি হলে বুঝতে পারছেন কি হবে। মিষ্টি যখন জ্ঞান ফিরল তখন দেখল সে লাল টকটকে চাদর বিছানো একটা বিছানায় শুয়ে আছে। ওঠার চেষ্টা করলো, হাতে ব্যথা থাকার কারণে উঠতে পারল না। চারিদিকে দমকা হাওয়া, জানালা দিয়ে চোখ যত দূর যায় সব কুয়াশায় ঘেরা। মিষ্টি বিড়বিড় করে বলল, এটা কোন জায়গা? আমি এখানে কেন? আশেপাশের পরিবেশ বেশ স্যাঁতস্যাঁতে। মিষ্টির শরীর ধীরে ধীরে হিম হয়ে এলো। বিষণ্ণ দুহাত গালে রেখে দাঁড়িয়ে আছে। তার সামনেই বিস্মিত এবং হতভম্ব অবস্থায় দাঁড়িয়ে আছে বিষণ্ণর বাবা। বিষণ্ণ গাল চেপে ধরেই মিনমিন স্বরে বলল। বাবা, তোমায় তো বললাম ওই ছেলেটা একটা মেয়েবাজ। ও বিষণ্ণ পুরো কথা শেষ হতে না হতেই বিষণ্ণর বাবা কর্কশ গলায় বলল। চুপ! দুটো চরকেও শিক্ষা হয়নি? হ্যাঁ, এখনো কথা বলছো কি করে? বিষয়টা জানাজানি হলে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে, বুঝতে পারছো সেটা? বিষণ্ণ মুখ ভোঁতা করে বলল। ও মিষ্টির দিকে হাত বাড়িয়েছে, এর থেকেও ভয়ঙ্কর কিছু করার ইচ্ছে ছিল। বিষণ্ণর বাবা চোখ বড় বড় করে বলল। আমার ছেলে এই বয়সে এত ভয়ঙ্কর হয়ে গেছে আমি তো ভাবতেই পারছি না। বিষণ্ণর বাবার পাশেই ম্যানেজার দাঁড়িয়ে, তিনি গর্ব করে বললেন। ঠিক সময়ে তোমার গাড়িতে না তুললে এতক্ষণে উকিল খুঁজতে হতো। কথা শেষ হতেই ম্যানেজারের দিকে রাগী দৃষ্টিতে তাকালো বিষণ্ণর বাবা।
রাগী দৃষ্টি দেখে ম্যানেজার চুপসে গেলেন। বিষণ্ণর বাবা গর্জনের স্বরে বলল, বিষণ্ণ ওই ছেলের বাড়িতে গেল, সাইকোর মতো ওকে মারলো, আর আপনি জানেনই না। কোথায় ছিলেন তখন? ম্যানেজার আমতা আমতা করে বললেন, মাফ করবেন স্যার, আসলে খিদে পেয়েছিল খুব। খাবার সময়টুকু এত কিছু হয়ে গেল। বিষণ্ণর বাবা দাঁত কিটমিট করল। পারলে ম্যানেজারের গলা চেপে ধরলে ভালো হতো। বিষণ্ণ মুখ ভোতা করে বলল, বাবা তুমি এত হাইপার হচ্ছ কেন? আমি তো অন্যায় কিছু করিনি। বিষণ্ণর কথায় সায় দিয়ে ম্যানেজার বিষণ্ণর বাবাকে বলল, স্যার যাই বলেন, বিষণ্ণর মধ্যে আপনি একটা ব্যাপার আছে। বাড়িতে গিয়ে একটা ছেলেকে কুপিয়ে চলে আসলো, ভাবা যায়? এমন সময় বিষণ্ণর বাবার ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বিষণ্ণর মা বলল, বিষণ্ণকে ফোন দাও। বিষণ্ণর বাবা মুখ ভোতা করে ফোনটা এগিয়ে দিল। বিষণ্ণ বলল, হ্যালো মা। ছেলেটা কি করছে? বাড়িতে গিয়ে এসব কি করলি? কত বিপদ হতে পারতো। সরি মা, ও মিষ্টির সাথে যা করেছে সেটা জানার পর থেকে মাথা ঠিক রাখতে পারিনি। মিষ্টির সাথে কি করছে? ফোনে বলতে পারবো না, বাড়ি গিয়ে বলছি। বিষণ্ণর বাবা সাইড থেকে বলল, উনি বাড়ি যাওয়ার কথা বলতেছে। যা করছে আগামী কত বছর এই পাহাড়ে থাকতে হবে সেটাই দেখো। বাবার কথা শুনে বিষণ্ণ হকচকিয়ে গেল। মায়ের কল কেটে দ্রুত জানালা দিয়ে বাইরে তাকালো। চারদিকে উঁচু উঁচু পাহাড়ের চূড়া। বিষণ্ণ আতকে উঠে বাবার কাছে গিয়ে বলল, বাবা এটা কোথায় এসছি? আমরা পাহাড়ে কেন? যা করছো তারপর শহরে থাকার কথা ভাবছো কিভাবে? হ্যাঁ, মানে কি আমি পাহাড়ে লুকিয়ে থাকবো? অসম্ভব। আর তাছাড়া তুমি চাইলেই তো সব সামলে দিতে পারো। সব সামনে দিতে পারি, জন্যই এত বড় কাজ তোমার হাতে কাঁপেনি। এত বড় কাজ করতে তোমার একটা শিক্ষা দেওয়া দরকার। কি? তুমি শিক্ষা দেওয়ার জন্য আমায় এখানে আটকে রাখবা? বিষণ্ণ বাবার হ্যাঁ সূচক মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিষণ্ণ মুখ ভোতা করে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল। ঘর থেকে বেরোতেই ম্যানেজার বলল, স্যার ওসি মেইল করেছে, কি বললো? বলছে কয়েকটা দিন একটু লুকিয়ে থাকতে। বিষণ্ণর বাবা চোখ সরু করে বলল, ওসিকে ফোন করো। ম্যানেজার দ্রুত ফোন করল। ফোন রিসিভ হতেই বিষণ্ণর বাবা বলল, আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? আপনি আছেন কি করতে? স্যার একটু বোঝার চেষ্টা করেন। ছেলের বাড়ির সামনে সিসিটিভি ফুটেজে বিষণ্ণকে দেখা গেছে। বিষয়টা সামলাতে একটু সময় লাগবে স্যার। বিষণ্ণর বাবা ফোন কাটলো। চুল অর্ধেকটা পাক ধরা একজন বয়স্ক লোক এসে বিষণ্ণর বাবাকে বলল, সে কি কোথায় চললে? বাসায় যাচ্ছি চাচা। বিষণ্ণ হঠাৎ আমরা একটা কাজ করে বসলো, ও কিছুদিন এখানে থাকবে। তুমি একদম ভাববে না, আমি ওদের দেখে শুনে রাখবো। মিষ্টি বারান্দায় দাঁড়াতেই বুঝতে পারলো সে পাহাড়ের মাঝে একটা বাড়িতে। পাশের ঘরে কে যেন অস্ফুটে স্বরে কথা বলছে। মিষ্টির শরীর দুর্বল। নিজেকে সামলে দরজাটায় হাত দিতেই দরজা খুলে গেল। ঘরে একটা ছেলে মেঝেতে অবু হয়ে বসে আছে। মিষ্টি ভয়ে ভয়ে বলল, কে আপনি? বিষণ্ণ চমকে দরজার দিকে তাকালো। বিষণ্ণকে দেখে মিষ্টি ধাক্কার মতো খেল। বিস্মিত হয়ে বলল, বিষণ্ণ তুই? বিষণ্ণ মিষ্টিকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে মিষ্টির পাশে বসে বলল, তুমি উঠে এলে কেন? তোমার রেস্ট দরকার। মিষ্টির বিস্ময় যেন কাটছেই না। মিষ্টি বলল, চারপাশে পাহাড়ের চূড়া দেখছি। আমরা কি পাহাড়ে? হ্যাঁ, অনেক অবাক হয়েছ তাই না? আমিও প্রথমে বুঝতে পারিনি, মাত্র জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম। এটা কার বাড়ি? আমি এখানে কেন? এটা বাবার বাগান বাড়ি। বাবা চা বাগান দেখতে আসলে এখানে থাকেন। আমি এখানে কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। তোমায় হসপিটাল থেকে বাবা কিডন্যাপ করে নিয়ে এসেছে। কি? এখনই এত কিছু জানতে হবে না, সময় হলে ঠিকই সব জানবে। কথাবার্তার এই পর্যায়ে একজন বয়স্ক লোক এসে বলল, আপামনির ঘুম ভাঙছে? মিষ্টি বোকার মতো বিষণ্ণর দিকে তাকিয়ে রইল। বিষণ্ণ বলল, দাদু খাওয়ার কিছু আছে? খুব খিদে পেয়েছে। আছে আছে, তোমরা আসবে শুনে পাহাড়ি মুরগি কিনে আনছে, খেলে আজীবন ভুলতে পারবা না। বলেই তিনি বাইরে চলে গেলেন। বিষণ্ণ মিষ্টির চোখে চোখ রেখে বলল, মিষ্টি একটা কথা বলবে? মিষ্টি ভ্রু কুঁচকে বলল, আমি তো সিনিয়র, নাম ধরে ডাকছিস কেন? বিষণ্ণ মুখ ভোতা করে বলল, সরি। কি বলতে চাইলি? বিষণ্ণ সুইসাইড করার বিষয়ে বলতে গিয়েও আর বলল না।
মিষ্টি এখন মানসিকভাবে দুর্বল। এসব বললে মানসিকভাবে আরো ভেঙে পড়বে। সন্ধ্যায় বারান্দায় মোড়া পেতে বিষণ্ণ মিষ্টি দুজনই বসে আছে। আকাশে অর্ধেক চাঁদ, চারদিকটা ঘন গাছগাছালিতে ভরা। আকাশে বিশাল পাহাড়ের চূড়াগুলি দেখতে দানবের মতো দেখাচ্ছে। মোটামুটি কুয়াশা পড়েছে। পাহাড়ে ঠান্ডার রেশ দ্রুতই পাওয়া যায়। দুজনের গায়েই পাতলা চাদর, হাতে চায়ের কাপ। বিষণ্ণ চায়ের চুমুক দিতে দিতে বলল, হাত কাটার সময় ব্যথা পাওনি? একটু চিনচিন ব্যথা হচ্ছিল। তোমার তো সাংঘাতিক সাহস। আমি মরে গেলেও তো হাতে চাকু বসিয়ে দিতে পারবো না। বাপরে, এটা আমার দ্বারা অসম্ভব। বিষণ্ণ এমনভাবে কথাটা বলল যে মিষ্টির হাসি পেয়ে গেল। হেসে বলল, আমার ঘর তো তালা দেয়া ছিল, ঢুকলি কিভাবে? দরজা ভেঙে। ওই ভারী দরজা কে ভাঙলো? কি আবার আমি ভেঙেছি? এ তুই আর দরজা হইছে, থাক, বিশ্বাস হইছে। বিষণ্ণ মুখ ভোতা করে বলল, তুমি বিশ্বাস করলে না? আন্টিও ছিল ওখানে। এখন ঠিক করে বলতো এখানে কেন আমরা? বিষণ্ণ এক এক করে সব কথা বলল। কিভাবে দেয়াল বেয়ে জায়ানের ঘরে ঢুকেছে, কিভাবে গলায় ছুরি বসিয়েছে, সবটা বলল। মিষ্টি হতভম্ব হয়ে সবটা শুনছে। বিষণ্ণ সবটা বলা শেষ করতেই মিষ্টি চোখ ছানাবড়া করে বলল, যা যা বললি সেসব কি সত্যি? তুই জায়ানকে খুন করছিস? হুম। মিষ্টি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু স্বরে জিজ্ঞেস করল, তুই জায়ানের কেটে দিছিস? এটাও সত্য? বিষণ্ণ ভ্রু কুঁচকে বলল। কেটে দিছি মানে? মিষ্টি ইতস্তত করে বলল, উম, না কিছু না। জায়ানের কেটে দিছি মানে? বুঝলাম না, কি বললে? আবার বলো। মিষ্টি মুখ ভোতা করে বলল, আরে ছোট গাধা, একটু আগেই তো বলি জায়ানের নাকি ওইটা কেটে দিছিস, সেটাই বললাম। সত্যিই কেটে দিছিস কিনা? বিষণ্ণ লজ্জায় মুখ অন্যদিকে করে বলল। ইয়ে মানে, রাগ সামলাতে পারিনি। মিষ্টি একই সাথে প্রচণ্ড বিস্ময় এবং হাসি পাচ্ছে। রাতে শুতে গিয়ে মিষ্টি দ্বিতীয় দফায় হকচকিয়ে গেল। দেখল বিষণ্ণ ঘাড়ে একটা কোলবালিশ, তার হাতে একটা বালিশ নিয়ে দরজার কাছে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মিষ্টি বলল, কিরে বিষণ্ণ, বালিশ নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? বিষণ্ণ বালিশ দুইটা মেঝেতে রেখে বলল, মিষ্টি, তোমার পাশে আমায় শুতে দেবে? মিষ্টি রাগী দৃষ্টিতে তাকালো বিষণ্ণর দিকে। বিষণ্ণ আমতা আমতা করে বলল, সরি মিষ্টি আপু, আমি তোমার পাশে ঘুমাবো। মিষ্টি সক্ষর মতো চমকে বলল, মানে কি কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? না ঠিক নেই, প্রচন্ড ঘুম পাচ্ছে। ওই বুড়োর নাক ডাকা সবচেয়ে ঘুম আসছে না আমার। তোমার পাশে শুতে দাও না প্লিজ। অসম্ভব, যা বাইরে গিয়ে ঘুমা। বাইরে তো কুয়াশা, ঠান্ডা খুব। তাহলে মেঝেতে শুয়ে পড়। মেঝেতে শুয়েছিলাম, ইঁদুর ঘুর ঘুর করে। মিষ্টি নিজের মাথার চুল টেনে বলল, তোর সাথে আমি বেড শেয়ার করে থাকবো কেমনে আজব? তুমি তোমার মতো, আমি আমার মতো ঘুমাবো। প্লিজ শুতে দাও না, আমার খুব ঘুম পাচ্ছে। মিষ্টি ইতস্তত করে বলল। ঘুমের মাঝে আমার জামা কাপড় ঠিক থাকে না। মিষ্টি ভেবেছিল এটা বললে বিষণ্ণ তার সাথে থাকার বায়না ভুলে যাবে, কিন্তু সেটা হলো না। বিষণ্ণ বলল, ঘুমালে আমি কিচ্ছু টের পাই না, তোমার কাপড় সরলেও যা, না সরলেও তা। মিষ্টি মুখ ভোতা করে বলল। আচ্ছা ঠিক আছে। বিষণ্ণর চোখ উজ্জ্বল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে সে বিছানার বালিশ রেখে শুয়ে পড়ল। মিষ্টি বেশ কিছুক্ষণ বিষণ্ণর দিকে তাকিয়ে বলল। এই বিষণ্ণ। বিষণ্ণ ঘুমের ঘরে বলল, হুম। কোলবালিশটা মাঝে রাখ। ওটা রাখলে শোয়ার জায়গা থাকবে না। অজ্ঞতা মিষ্টি শুয়ে পড়ল। বিষণ্ণ বিড়বিড় করে বলল, মিষ্টি আপু, কোলবালিশ ছাড়া আমার ঘুম আসে না। বিষণ্ণ বিড়বিড় করে বলল। কথাটা শুনতেই মিষ্টির মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিষণ্ণ এসব কি বলছে? মিষ্টি হকচকিয়ে উঠে বসল। যতটা সম্ভব কর্কশ গলায় বলল, কোলবালিশ হবো মানে কি বলছিস এসব? বিষণ্ণ আমতা আমতা করে বলল, এই খবরদার যদি গায়ে হাত দিয়েছিস তো খবর আছে বলে দিলাম। বিষণ্ণ শুকনো মুখ করে ওপাশ ফিরে শুয়ে পড়ল। মিষ্টি লক্ষ্য করলো ঘন্টাখানেক পার হয়ে যাওয়ার পরেও বিষণ্ণর ঘুম আসছে না, শুধু ইঁদুরের মতো নড়াচড়া করছে। মিষ্টির একটু করুণা হতে লাগলো বিষণ্ণর জন্য। ছেলেটার বোধহয় সত্যিই কোলবালিশ ছাড়া ঘুম আসে না। মিষ্টি হালকা স্বরে ডাকলো, বিষণ্ণ, ছটফট করছিস শুধু, ঘুম আসছে না নাকি বুঝি? না আসলে কাঁচা ঘুম ভেঙে গেছে তো, তাই হয়তো ঘুম আসছে না।
মিষ্টি লজ্জায় ইতস্তত করে বলল, আচ্ছা ঠিক আছে, তখন যেটা বললি সেটা আমি রাজি। মিষ্টি কিসে রাজি হওয়ার জন্য কথা বলছে বিষণ্ণ বুঝতে না পেরে বলল। কিসে রাজি বুঝলাম না। মিষ্টি পেঁচার মতো মুখ করে বলল। কিছু না, যা ভাগ, ছোট্ট গাধার বাচ্চা। মিষ্টির খুব রাগ লাগছে। লজ্জা কাটিয়ে মুখ ফুটে বলার পরেও বিষণ্ণ বুঝল না এত শর্ট টাইম মেমোরি কেন ওর, গাধা ছেলে একটা। বেশ কিছুক্ষণ যাওয়ার পরেও বিষণ্ণের কোনো জবাব না পেয়ে মিষ্টি আবারও বলল, তুই কি এখনো বাচ্চা নাকি? এত বড় হয়েও তোর কোলবালিশ লাগে? ছোটবেলার অভ্যাস, ছাড়তে পারি না তো। বিষণ্ণ বুঝতে পারল মিষ্টি তার কোলবালিশ হওয়ার শর্তে রাজি, তবুও সে বুঝতে না বোঝার ভান করছে। বিষণ্ণ চায় মিষ্টি নিজের মুখেই তাকে জড়িয়ে ধরার কথাটা বলুক, কিন্তু এবারেও মিষ্টি কিছু বলল না। বিষণ্ণর ভারী মন খারাপ হতে লাগলো, সাথে ভয় হতে লাগলো এই ভেবে যে বেশি পাকনামি করতে গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে ঘুমানোর ইচ্ছেটা বুঝি আর সত্যি হলো না। মিষ্টির ভাবনা ঠিক, মিষ্টি নিজ থেকে কিছুই বলল না। বিষণ্ণ ভীষণ আফসোস হতে লাগলো, কেন তখন মিষ্টির কথায় সায় দিল না। ইশারা বুঝেও না বোঝার ভান করলাম কেন। বিষণ্ণ এক পলক মুখ উঁচিয়ে মিষ্টিকে দেখার চেষ্টা করলো। গোল গোল চোখ, ফোলা গাল, পাতলা ঠোঁট দেখে বিষণ্ণ শরীরে একটা শিহরণ জেগে উঠল। মনে হতে লাগলো এই একজোড়া পাতলা ঠোঁটের স্পর্শ না পেলে জীবন বৃথা, পুরো মহাজগৎ বৃথা। বিষণ্ণ মনে মনে আইনস্টাইনকে তীব্র গালাগালি দিল। টাইম ট্রাভেল থিওরিটা বাস্তব রূপ করে দিয়ে গেলে খুব কি ক্ষতি হয়ে যেত? তাহলে অন্তত মিষ্টির ইশারাকে কাজে লাগানো যেত। কিন্তু মিষ্টিকে কে বোঝাবে ওর স্পর্শ সে খুব করে চাইছে, যে চাওয়ার মাধ্যমে মানব সভ্যতা টিকে আছে সেরকম চাওয়া না, যে চাওয়ায় আপন ধ্বংস হয়ে যায়, নিজের বলতে আর কিছুই থাকে না। তোমার কাছে সেই চাওয়াটাই আমার প্রাপ্য। তোমার স্পর্শে যে আমি জ্বলে পুড়ে ভস্ম হতে যাচ্ছি সেটা তুমি কি বুঝতে পারো? দেবে কি সেই আগুনটুকু? লজ্জা ভুলে আর একটিবার কি বলবে, আচ্ছা ঠিক আছে, তখন যেটা হতে বললি সেটাই আমি রাজি। মিষ্টি ঠোঁট টিপে নিঃশব্দে হাসছে। বিষণ্ণর অবস্থাটা বুঝতে পেরে মিষ্টি বলল, কোলবালিশ বুকে জড়িয়ে ধরে ঘুমাস নাকি শুধু বালিশে হাত পা রাখিস, কোনটা? বিষণ্ণর বুক ধক করে উঠল। মিষ্টি কি সত্যি এটা বলল? শেষমেশ একটা সুযোগ কি সত্যি পাওয়া গেল? বিষণ্ণ চোখ বড় করে বলল, তোমার অসুবিধা না হলে শুধু হাতটা রাখবো। আচ্ছা। বিষণ্ণ তার ঠক ঠক করে কাঁপতে থাকা হাত মিষ্টির হাতের ওপর রাখলো। রক্ত প্রবাহ বাড়তে লাগলো, শরীরের প্রতিটা কোষ যেন জেগে উঠল। মিষ্টি বলল, শুধু হাত রাখবি, মনে থাকবে তো? বিষণ্ণ শরীর এতটাই অবশ হয়ে আসলো যে কিছুই বলতে পারলো না। বিষণ্ণ চুপ থাকা দেখে মিষ্টি মুখ ভোতা করে বলল, আর হ্যাঁ, যদি দেখেছি উল্টাপাল্টা জায়গায় হাত রাখছিস তাহলে কিন্তু খুন করে ফেলবো, মাথায় থাকে যেন কথাটা। কথাটা বললে চিৎ হয়ে শুতেই বিষণ্ণর হাত স্লাইড করে মিষ্টির পেটে স্পর্শ করলো। পেটে হাত পড়তেই বিষণ্ণর শরীরে কারেন্ট বয়ে যেতে লাগলো। মুহূর্তেই চারপাশে কয়েক সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো মিষ্টি কিছু বলছেও না, চোখ বন্ধ করে আছে। বিষণ্ণর মাথার চুল দাঁড়িয়ে গেছে, নিজেকে সামলে রাখা যে বড্ড কঠিন হয়ে পড়েছে। জানালা দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়ছে মিষ্টির বুক এবং পেটের খানিকটা জায়গায়। ওড়না সরে যাওয়ায় জ্যোৎস্নার আলোয় মিষ্টির বুকের উঁচু অংশবিশেষ স্পর্শ বোঝা যাচ্ছে। বিষণ্ণ শত চেষ্টা করেও সেখান থেকে চোখ সরাতে পারল না। বিষণ্ণ বুঝতে পারল নিজেকে সামলে রাখা আর সম্ভব না। দাবানলে ঝাঁপ দিয়ে নিজেকে ফুরিয়ে ফেলার সময় হয়ে গেছে। বিষণ্ণ তার কাঁপা কাঁপা হাত এগিয়ে নিয়ে যাচ্ছে মিষ্টির দিকে। ঠিক তখনই মিষ্টি শোয়া থেকে উঠে বসল। বিষণ্ণ হক চকিয়ে নিজের হাত সরিয়ে নিল। মিষ্টি কান্না করছে। কান্না করতে করতে সে রুম থেকে বেরিয়ে গেল। বিষণ্ণ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। সি, এটা কি করতে গিয়েছিল? বিষণ্ণ রুম থেকে বের হয়ে দেখলো মিষ্টি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে। তার শরীর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, বোঝা যাচ্ছে সে কান্না করছে। বিষণ্ণ মিষ্টির পাশে দাঁড়ালো। নিজেকে তুচ্ছ এবং নর্দমার মতো নোংরা মনে হতে লাগলো বিষণ্ণর। মিষ্টির অশ্রুসিক্ত মুখ দেখে বিষণ্ণ ভারাক্রান্ত মন নিয়ে বলল, মিষ্টি, আমি বুঝতে পারিনি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আমার মাথা কাজ করছিল না, প্লিজ আমায় মাফ করে দাও। মিষ্টি চোখের জল মুছে বলল, ভীষণ একটা সত্যি কথা বলবি? আমি তোমার সাথে কখনো মিথ্যা বলি না। তুই কি আমার রাস্তার মেয়ে ভাবিস, যাকে ইচ্ছে করলেই ছোঁয়া যায়?
তুই তো জানিস কত বড় মানসিক অবস্থা দিয়ে যাচ্ছি আমি, জেনেও এত নিচু ভাবনা তোর মনে এলো? মিষ্টির মুখে এরূপ কথা শুনে বিষণ্ণর মনে হতে লাগলো কেউ যেন ওর বুকে ছুরি বিঁধে দিয়েছে। মিষ্টি কি আজীবন তাকে এভাবেই ভুল বুঝে যাবে? কখনোই কি বুঝতে চেষ্টা করবে না? কথা সহ্য করতে না পেরে বিষণ্ণর চোখে জল চলে এলো। বিষণ্ণকে চলে যেতে বাধা দিল না মিষ্টি। ভোরের আলো দৃশ্যমান হবার পর মিষ্টি ঘরে গেল, দেখলো ঘরে বিষণ্ণ নেই। মিষ্টি ঘুরে ঘুরে বিষণ্ণকে পুরো বাড়িতে খুঁজলো, কোথাও না পেয়ে মিষ্টি বুড়ো দাদুর ঘরে টোকা দিল। সঙ্গে সঙ্গে তিনি দরজা খুলেই বেরিয়ে এলেন। মিষ্টি চিন্তিত গলায় বলল। দাদু ঘরে বিষণ্ণ আছে? তিনি চোখ মুখ কুঁচকে বলল, ও তো বাড়িতে চলে গেল, তোমায় জানায়নি? কি, বাড়ি আছে? কখন? অনেকক্ষণ হলো, তোমায় বলে যায়নি? মিষ্টি হতভম্ব এবং বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। বিষণ্ণকে বাড়িতে দেখে বিষণ্ণর বাবা বলল, তুমি বাড়িতে আসবে আমাকে জানিয়েছো? হ্যাঁ, এখানকার অবস্থা জানো তুমি? গাধার মতো একটা কাজ করলে যে। বিষণ্ণ চুপ করে দাঁড়িয়ে আছে। বিষণ্ণর মা ছেলেকে জড়িয়ে ধরে বিষণ্ণর বাবাকে বলল, বাড়ির ছেলে বাড়িতে আসবে না? কি এমন হবে আসলে? বিষণ্ণর বাবা রেগে মেগে বললেন, তোমার ছেলে তো এখানে পূজা করে গেছে, তাই না? ছেলেটার মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, এখন রাগারাগি থামাও তো। এটা বলে বিষণ্ণকে নিয়ে বিষণ্ণর মা ঘরে গেলেন। ঘরে গিয়ে বললেন, কি হয়েছে বিষণ্ণ? তুই তো জানিস এখানকার ঝামেলা এখনো চলছে, তবুও চলে আসলি কেন? বিষণ্ণর চোখে জল দেখে তিনি হকচকিয়ে বললেন, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? মিষ্টির সাথে কোনো ঝামেলা হয়েছে কি? বিষণ্ণ ছোট্ট বাচ্চার মতো ভ্যা ভ্যা করে কান্না করতে করতে বলল। মিষ্টি সব সময় আমায় ভুল বুঝে মা। ছেলের মাথায় হাত বুলিয়ে বলল। কি ভুল বুঝলো? বিষণ্ণর কান্না থামছে না। রেগে গিয়ে তিনি বললেন, ছোট বাচ্চার মতো প্যান প্যান না করে কি হয়েছে বল। মায়ের ধমক শুনে বিষণ্ণ চুপ হয়ে গেল। মিনমিন করে বলল, কি হয়েছে বলতে পারবো না, লজ্জাজনক ঘটনা। জড়িয়ে ধরছিস না চুমু? বিষণ্ণ পেঁচার মতো মুখ করে বলল, ধরে নাও সেরকমই কিছু। আচ্ছা মা, মিষ্টি এত গাছি কেন? এই বুদ্ধি দিয়ে কিভাবে পরীক্ষায় টপ করে? এত ভালোবাসি সেটা কি ও বুঝে না? এই ব্যাপার, তা মেয়েটাকে রেখে চলে এলি? ও তো একা ভয় পেয়ে যাবে। রাগ লাগছিল খুব। বলছে আমার নাকি নিচু ভাবনা। তুমি বাবাকে বলে ওকে আনার ব্যবস্থা করো। সরাসরি এই বাড়িতেই নিয়ে আসবি নাকি? না, ওর একটা শিক্ষা হওয়া দরকার। আমার মতো ওকে কেউ ভালোবাসবে না, সেটা ওকে বুঝাতে হবে। ছেলের পাকনামি কথা এড়িয়ে বিষণ্ণর মা ঘর থেকে বেরিয়ে গেল। বিষণ্ণ চেঁচিয়ে বলল, আমার কথা কেউ শুনতে চায় না কেন? যথেষ্ট বড় হয়েছি, তবু আমার সিরিয়াস কথায় কেউ পাত্তা দিবে না। এটা কেমন কথা? মিষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিষ্টির সামনে দাঁড়িয়ে আছে বিষণ্ণর মা। মিষ্টি বলল, আন্টি বিষণ্ণর সাথে একটু কথা বলে দাও। বিষণ্ণর মা বিষণ্ণর ঘরের সামনে মিষ্টিকে রেখে নিচে নেমে এলো। মিষ্টি বিষণ্ণ রুমের দরজায় টোকা দিল। বিষণ্ণ দরজা খুলে মিষ্টিকে দেখে শখ মতো অবস্থা হলো। অজানা একটা আনন্দের চোখ উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু না, এখন তো খুশি হলে চলবে না, রাগ দেখাতে হবে, প্রচন্ড রাগ। বিষণ্ণ প্রায় দরজা বন্ধ করবে তার আগেই মিষ্টি দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকল। বিষণ্ণ যতটা সম্ভব মুখ গম্ভীর করে বলল, এখানে কি চাই? তোকে। মিষ্টির এমন উত্তরে বিষণ্ণ মুখ ভোঁতা করে দাঁড়িয়ে রইল। রাগ দেখাতে এখন কি করা উচিত? ঘরের কোনো বস্তু মেঝেতে আছাড় মারলে কি রাগ প্রকাশ পাবে? যেমন ভাবা তেমনই কাজ। মিষ্টি ভ্রু কুঁচকে বলল, এটা কি হলো? কি হয়েছে? কোলবালিশ মেঝেতে আছাড় দিচ্ছিস কেন? রাগ দেখাচ্ছিস নাকি? বিষণ্ণ হক চকিয়ে গেল। এ কেমন মেয়ে? রাগ দেখাচ্ছি বুঝতে যখন পেরেছে তখন সেটা এভাবে কেউ বলে নাকি? এই মেয়ে দেখি রাগকে সম্মান করতে জানে না। বিষণ্ণ চোখ মুখ কুঁচকে বলল, নিচু মন মানসিকতার ছেলেরা এভাবেই বালিশ ছোড়াছুড়ি করে। না বলে চলে এসেছিস কেন? তোমায় বলে আসতে হবে নাকি? নিচু মন মানসিকতার ছেলে চলে আসলো না আসলো সেটাই কার কি আসে যায়? বিষণ্ণর এমন বাচ্চা স্বভাব দেখে মিষ্টির হাসি পেল। এজন্যই তো ওকে এতটা ভালো লাগে। মিষ্টি বিষণ্ণর খুব কাছে এসে দাঁড়ালো, বলল, ভালোবাসিস? বিষণ্ণর সব রাগ অভিমান ধুয়ে মুছে সাফ হয়ে গেল। মিষ্টির মুখে ভালোবাসা শব্দটা শুনে বিষণ্ণ ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। মিষ্টি বলল, তুই অনেক ভালো একটা ছেলে রে বিষণ্ণ। তোর এইসব বাচ্চা সুলভ আচরণ সবসময় আমার ভালো লাগতো।
আমি জানি তুই আমায় ভালোবাসিস। আমি কাউকে ভালোবাসি না। আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই কখনোই জানবি না রে ছোট গাধা। ভেবেছিলাম সেই রাতে তোকে ভালোবাসার কথাটা বলবো, কিন্তু তার আগে জীবনের কালো অধ্যায় নেমে এলো। সত্যি বলতে আমি ইচ্ছে করেই তখন তোকে বাজে সব কথা বলেছি, যেন কষ্ট পেয়ে তুই আমায় ভুলে যাস। আমার মতো বাজে একটা মেয়ে তোর যোগ্য না। আমার ভালোবাসা বিশ্বাস রাখো। রাখি তো। সামান্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে যে ছেলে স্যারের বাড়ির জানালার কাজ ভেঙে আসে, কলেজ থেকে রেস্ট্রিক্টেড হয়, প্রেমিকার গায়ে হাত রেখেছে বলে সাইকোর মধ্যে বাড়িতে ঢুকে খুন করে আসতে পারে, তার ভালোবাসায় বিশ্বাস না রাখে থাকতে পারি? বিষণ্ণ মিষ্টির কাছে এসে ওর হাত দুটো বুকে শক্ত করে ধরে বলল, মিষ্টি, বিশ্বাস করো, তুমি আমার কাছে আগে যেমন পবিত্র ছিলে এখনো ঠিক সেরকমই পবিত্র আছো। মিষ্টির চোখে জল চলে এলো, অশ্রুসিক্ত চাহনিতে বলল, সবটাই বুঝি রে, তবু নিজের কাছে নিজেকে নর্দমার মতো মনে হয় আমার। বিষণ্ণ মিষ্টিকে থামিয়ে দিল। মিষ্টি কিছু বলতে যাবে তার আগেই মিষ্টিকে বুকে জড়িয়ে নিল বিষণ্ণ, বলল, চলো না হারিয়ে যাই। কেটে গেল 4টা বছর। বিষণ্ণ এখন বাবার ব্যবসা সামলায়। 4টা বছরই বিষণ্ণ খুব সময়ের জন্য হেসেছে। সেই হাসিটাও মিথ্যা হাসি, সবসময় কেমন যেন একটা ব্লকের মধ্যে থাকে। মাথায় সবসময় একটা কথায় ঘুরপাক খায়, চলো না হারিয়ে যাই। মিষ্টির সাথে বলা শেষ কথাটা ছিল চলো না হারিয়ে যাই। আশ্চর্যের ব্যাপার, মিষ্টি কথাটা রেখেছে, সে হারিয়ে গেছে। শুধু সাথে নেয়নি বিষণ্ণকে, রেখে গেছিল একটা চিঠি। বিষণ্ণ রোজ ঘুমানোর আগে চিঠিটা বুকে পকেটে থেকে বের করে, চিঠির লেখাগুলোতে হাত বুলায়। বিষণ্ণ, তোর বয়স অল্প, এই বয়সে আবেগ বেশি থাকায় ঠিক ভুল বোঝার ক্ষমতা থাকে না। প্রথম প্রথম তোর কাছে আমাকে পবিত্র লাগলেও সময়ের সাথে সাথে তুই আমার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবি। এটাই নিয়ম। যত ম্যাচিওর হবি তোর মধ্যে আমার জন্য একটা ঘৃণা তৈরি হবে। শুধু তোর না, আমি নিজেও তোর সামনে নিজেকে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারবো না। আমি জানি তুই সমাজ কি বলে এসবে পরোয়া করিস না, কিন্তু দিন শেষে আমরা তো সেই সমাজেই থাকি। আমার জন্য তোর গোটা পরিবারকে লোকের কথা শুনতে হবে। আমাদের বিয়েতে লোকজন এসে বলা বলি করবে, এই মেয়ে তো কলঙ্কিনী, বিয়ের আগেই ধর্ষিত হয়েছে। এসব কথা তুই আমি কেউ আটকাতে পারবো না। যতদিন বেঁচে থাকবো এইসব কথা শুনতেই হবে। ভবিষ্যতে আমাদের সন্তানের উপরেও এর প্রভাব পড়বে। ওরা একটা ব্যক্তিত্ববান মা হারাবে। এত সব নেগেটিভিটি শুধু তুই কেন নিবি? আমি অন্তত তোর কাছে আজীবন পবিত্র থাকতে চাই, ছোট্ট গাধা। প্লিজ তুই আমি ভুল বুঝিস না। আর হ্যাঁ, এই চিঠিটা পাওয়ার সময় হয়তো আমি অনেক দূরে থাকবো, ভেবে নিস তোর আশেপাশেই আছি। আমার খুব কান্না পাচ্ছে রে। চলে যাওয়ার সময়টাতে তোকে দেখার ভাগ্যটাও হলো না। তুই সে রাতে কেন আমায় একটু জড়িয়ে ধরলি না? কেন হাতে হাত রাখলি না? কেন আমায় বুকে জড়িয়ে নিলি না? ভালোবাসার মানুষের প্রতি এতটুকু জোরটাও খাটাতে পারলি না? এত বোকা কেন তুই? তোকে আর কখনোই ছোট গাধা বলে ডাকতে পারবো না ভেবে ভীষণ কষ্ট হচ্ছে। তোর ভালোবাসার স্পর্শ আমার আর পাওয়া হলো না রে। ভালো থাকিস আমার সুপার হিরো। আর হ্যাঁ, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিস, কেমন? প্রত্যেকবার চিঠিটা পড়ার সময় বিষণ্ণ চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে। শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি চাইলেই আমরা দুজন হারিয়ে যেতে পারতাম, তুমি সেটা করনি, একাই হারিয়ে গেলে। তাতে কি, তোমার স্মৃতি তো হারাতে দেইনি আমি। সমাপ্ত। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।